প্রাক্তনকে ৫ বছর পর হসপিটালের বেডে পা ভাঙা অবস্থায় দেখে বড় রকমের একটা শক খেল রিমলি। রিমলি এবার মাস কয়েক হলো একটা বেসরকারি হসপিটালে জয়েন নিয়েছে। নতুন হলেও কয়েকদিনের মধ্যে সবার সাথে তার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। যেমন কাজে অবহেলা করে না, সব রোগীর প্রতি যত্নশীল, তেমন ব্যবহার অনেক সুন্দর। ডাক্তার সুনীল রিমলিকে ডেকে বলে, মিস রিমলি, আমাদের একজন পেশেন্ট এসেছে। ওনার একজন ভালো নার্সের প্রয়োজন। আমরা আপনাকে সিলেক্ট করেছি। আপনি পার্সোনালভাবে শুধু তার সেবা করবেন, সবসময় তার কথা মতো চলবেন। এই সময় তার অনেক যত্নের দরকার। কিন্তু স্যার, কোনো কিন্তু না। আপনার জন্য ওই লাভ মোটা অঙ্কের টাকা পাবেন। ওকে স্যার। কয়তলায় আছে পেশেন্ট? আপাতত ৩ তলায় আছে, ২২ নম্বর সিটে। তবে কালকেই তাকে কেবিনে দেওয়া হবে। ওকে স্যার, আমি তাহলে যাচ্ছি। রিমলি ৩য় তলায় ২২ নম্বর সিটে ৩২ বছরের একজন লোককে দেখতে পেল। পাশে ৫ বছরের একটা পুচকু বসে গালে হাত দিয়ে আদর করছে। রিমলির সামনে গিয়ে সালাম দিয়ে বলে, স্যার, আমি রিমলি। আপনার জন্য আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। কালকে আপনাকে কেবিনে দেওয়া হবে। এখন থেকে আপনার যা প্রয়োজন আমাকে বলবেন। ওয়ালাইকুম আসসালাম। আমি রিশাদ হাসান। আমেরিকায় থাকি, এসেছিলাম মেয়েকে নিয়ে দেশে ঘুরতে। কিন্তু দুঃখের বিষয় হলো আমার হাতটাই ভেঙে গেল। এখন নিজের তো যত্ন নিতে পারছি না, মেয়েটার ভালোভাবে খেয়াল রাখতেও পারছি না। আপনি আমার মেয়ের দিকে বেশি খেয়াল দিলেই এনাফ। রিমলি মেয়েটার দিকে তাকিয়ে বলে, স্যার, এটা আপনার মেয়ে? খুব কিউট তো, মাশাল্লাহ। নাম কি রেখেছেন? রুহামা ওর নাম। সুন্দর নাম। স্যার, আপনি চিন্তা করবেন না, আমি দেখিয়ে রাখব। রিমলি রুহামাকে কাছে ডাকলে রুহামা চুপচাপ করুণ দৃষ্টিতে রিশাতের দিকে তাকিয়ে থাকে। হয়তো রিমলিকে ওর ভয় লাগছে। রিশাদ ব্যাপারটা বুঝতে পেরে বলে, মিসেস রিমলি, ও আসলে আমি ছাড়া কারো কাছে যায় না। এর জন্যই তো আমার ভয়। আমি না থাকলে ওকে কে দেখবে? একটু ম্যানেজ করার চেষ্টা করুন প্লিজ। স্যার, আমি মিসেস না, মিস। আমি অবিবাহিত, শুধু নাম ধরেই ডাকেন। আচ্ছা ঠিক আছে। রিমলি বেডের পাশে একটা প্লাস্টিকের চেয়ার নিয়ে রুহামার দিকে তাকিয়ে থাকে। রিমলি মনে মনে বলে, তুই বাচ্চা মানুষ, সবার কাছে যাবি, তোকে সবাই আদর করবে, ভালোবাসবে, চকলেট দিবে। তা না করে তুই তোর বাপের মুখের দিকে তাকিয়ে আসিস। রিশাদ, কি বিড়বিড় করছেন মিস রিমলি? রিমলি রিশাতের ডাকে চমকে উঠে বলে, না স্যার, কিছু না। উফ, আমিও না, এই একা একা কথা বলাটা ফেরাতেই পারছি না। তবে যেন মানুষ আমার মনের কথা যেন জেনে যায়, একা একা বিড়বিড় করার জন্য পাগল ভাবে। রিমলি পাশে তাকাতেই দেখতে পেল একটা মুখ যেটা তার খুব পরিচিত। কোনো এক সময় সে তাকে বলেছিল সে তাকে অনেক ভালোবাসে, কখনো ছেড়ে যাবে না, তাকে ছাড়া বাঁচবে না। রিমলিকে ছাড়া সে জীবন্ত লাশ। রিমলি নিজেকে চিমটি কাটে। আসলে সে তো সত্যিয়ান সাফওয়ানকে দেখতে পাচ্ছে নাকি? রিমলি নিজেকে চিমটি দিয়ে নিজেই ওমাগো বলে বসা থেকে উঠে পড়ে। রিশাদ, কোনো সমস্যা? সরি স্যার, কোনো সমস্যা হয়নি, এমনি। আপনি ঘুমান, আমি পাশেই আছি। রিশা তার কিছু না বলে দুচোখ বন্ধ করে নেয়। রিমলি এবার আস্তে করে সাফনের বেডের সামনে গিয়ে দেখে সাফনের পা ভাঙা। পাশে ওর চাচাতো ভাই রিমন শুয়ে আছে। রিমলি মনে মনে ভাবে, আরে চান্দু, সবে তো ঠ্যাং ভাঙছে, আরও কত কিছু ভাঙবে তার ঠিক নেই। যাই, ওর ভাইটাকে জিজ্ঞেস করে আসি কিভাবে এমন নিষ্পাপ ব্যক্তিটির ঠ্যাং ভেঙে খোঁড়া হয়ে গেল। রিমলি মুখের উপর একটু ওড়না টেনে রিমনকে ঠাস করে একটা চর বসিয়ে দেয়। রিমন ঘুমের মধ্যে হঠাৎ চর খেয়ে উঠে বসে খুব তাড়াহুড়ো করে বলে, সিস্টার, আপনি আমাকে এমন চর দিলেন কেন? ধাক্কা দিয়ে ওঠালেই তো পারতেন। এটা কোন ধরনের অভদ্রতা? চুপ শয়তান, তুই আসছিস আমাকে ভদ্রতা শেখাতে? তোর এর থেকে জোরে থাপ্পড় মেরে দাঁত ফালায়নি, এটা তোর কপাল। না, আসলে ভাই, তোমার গালে একটা মশা বসছিল, তাই তাকে মারার চেষ্টা করেছিলাম। বেশি ব্যথা পেয়েছ? সরি, ঠিক আছে, কিন্তু এভাবে ঘুমের মধ্যে কারোর সাথে এমন করবেন না। কাঁচা ঘুম নষ্ট হয় আর বিব্রতকর অবস্থায় পড়তে হয়। আচ্ছা, এই লোকটার পা কিভাবে ভাঙল? আসলে সিস্টার, কি বলবো, সবই লীলা খেলা। হাঁটার সময় উষ্টা খেয়ে পড়ে পা ভেঙে হসপিটালের বেডে। কেন, দেখে শুনে চলতে পারে না? কানা নাকি আপনার ভাই? আমার ভাই আপনি কিভাবে বুঝলেন? এই মরেছে, কি বলবো এখন? না, আসলে মনে হলো ও সারাদিন মোবাইলের দিকে তাকিয়ে থাকে, রাস্তার দিকে তাকাবে কখন? মনে করেন এক বাপের এক ছেলে, তাই নিজ দায়িত্বে 15-20 আইডি চালাতো, মেয়েদের সাথে কথা বলতো, টাকা উড়াতো।
ভাইয়ার জন্য সব সময় আমাকে প্যারায় পড়তে হয়। আরে শয়তান, তুই কি খুব ভালো ছিলি? তুই তো তোর ভাইকে পিন দিতি। তুই আমাকে কম অপমান করস নাই। রিমলি কিছু বলতে যাবে, তার আগেই রিশাদ ডাক দিয়ে বলে, মিস রিমলি, রুহমা ঘুমিয়ে গেছে। আপনি ওকে নিরাপদ কোথায় নিয়ে যেতে পারেন, যেখানে মানুষজনের কথায় ঘুম ভেঙে যাবে না। রিমলি রুহামাকে কোলে নিয়ে সরাসরি পরিচিত এক ডাক্তারের চেম্বারে চলে যায়। রুহামা ঘুম থেকে উঠে ওর পাশে রিশাদকে না পেয়ে কান্না শুরু করে। রিমলি দ্রুত রুহামাকে কোলে নিয়ে রিশাদের কাছে আসে। স্যার, আপনার মেয়ে উঠে গেছে, আপনাকে না দেখে কান্না শুরু করে দিছে। ওকে আমার পাশে শুইয়ে দেন, আর ওর জন্য খাবারের ব্যবস্থা করেন। স্যার, আপনি কিছু খাবেন না? ক্ষুধা আছে, কিন্তু আমার কেমন যেন হসপিটালের খাবার ভক্তি হচ্ছে না। পরে রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার দিব। স্যার, যদি অনুমতি দিতেন আমি বাসায় গিয়ে আপনাদের জন্য খাবার তৈরি করে আনতাম। এত কষ্ট করার দরকার নেই। কোনো কষ্ট হবে না স্যার। এমনিতেও আজকে সারাক্ষণ হসপিটালে ছিলাম, আমার একটু বাসায় যাওয়া দরকার। ওকে, আপনি যা ভালো মনে করেন, তবে 1.5 ঘন্টার মধ্যে চলে আসবেন। ওকে স্যার। রিমলি যখন বের হয়ে যাবে তখন সাফওয়ানের চোখে চোখ পড়ে রিমলির ওপরে। রিমলিকে দেখে সাফওয়ান চমকে ওঠে। ও এখানে? ওকে এখানে জয়েন করেছে নাকি আমি চোখে ভুল দেখলাম? যাই হোক, ডাক দেই। ও মনে হয় এখানে নার্স, আমাকে দেখে হয়তো পাগল হয়ে যাবে, সে আগের মতো পাগলামি করবে। রিমলিকে ডাক দেওয়ার জন্য মুখ খোলার আগে রিমলি ওখান থেকে বেরিয়ে আসে। রিমন, ভাইয়া, তুমি কি কাউকে খুঁজতেছ? এভাবে ড্যাব ড্যাব করে ওইদিকে তাকিয়ে আছো কেন? সাফওয়ান, ওই যে রিমলি। কই রিমলি? আর কোন রিমলি? তোমার তো আবার রিমলি টিমলির অভাব নেই। সাফওয়ান, তুই থামবি? রিমলিকে চিনতে পারো নাই? ওই যে আমার নানু বাড়িতে মাঝে মাঝে আসতো। রিমন, কি বলো? রিমলি আপু এখানে কিভাবে আসবে? হয়তো তোমার মনের ভুল, পুরনো প্রেম জেগে উঠেছে। সাফওয়ান, আরে আমি সত্যি দেখেছি, ও এখানে নার্স, খেয়াল করে রাখ, আবার আসবে। ডাক দিব তার আগেই চলে গেছে। তোমার মনে হয় কি সে তোমাকে দেখেনি? আর তুমি ডাকলেই তোমার কাছে আসবে? কেন আসবে না? যে অপমান করছো, আর আমার মনে হয় সে তোমাকে দেখেছে। দেখেছে? তুই কিভাবে বুঝলি? রিমন মনে মনে ভাবে কালকে রাতে চরখার কথাটা যদি বলি, তাহলে এখানে ইজ্জত প্লাস্টিক হওয়ার সম্ভাবনা আছে। কথাটা এড়িয়ে যেতে হবে না। মানে সে এখানে নার্স হলে অবশ্যই তোমাকে খেয়াল করছে বা দেখেছে। আরে না, দেখেনি। দেখলে ঠিকই আসতো। আমাকে পাওয়ার জন্য মেয়েটা কি না কি করেছে। আমি তো ভেবেছিলাম মরেই গেছে। ভাইয়া, অন্যের মরার চিন্তা না করে নিজের চিন্তা করো। পা মনে হয় কেটে ফেলতে হবে। সাফওয়ান আর কোনো কথা বাড়ালো না, চুপচাপ রিমলির আসার পথে তাকিয়ে আছে। রিমলি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রিশাদ আর রুহামার জন্য নাস্তা রেডি করে আবার হসপিটালে চলে আসে। রুহামা কোনোভাবেই রিমলির সাথে কথা বলে না, একদম চুপচাপ বাবার পাশে বসে থাকে। রিমলি বাসা থেকে খাবার নিয়ে এসে রিশাদের পাশে দাঁড়িয়ে বলে, স্যার, আমি এসে গেছি। কোনো সমস্যা হয়নি তো? দেখুন, আমি কিন্তু 1.5 ঘন্টা সময় নিইনি, তার আগেই এসে গেছি। দেরি করে আসলেও কিছু বলতাম না। এখন আমি নিজেই অচল, আপনার উপর চোটপাট করে লাভ আছে? আর আপনি যদি আমার মেয়েটার খেয়াল রেখে হেল্প করেন, এতে আমি কৃতজ্ঞ আপনার প্রতি। আচ্ছা স্যার, খেয়ে নেন। আর আমি চেষ্টা করব আমার দায়িত্ব পালন করার। কিছুদিনের জন্য আমাকে মেয়ের মা হতে হবে, তাই তো? থাক, সমস্যা নেই। অবিবাহিত হয়েও না হয় হলাম মেয়ের মা। হি হি হি। রিশাদ রিমলির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটা কি মিশুক, সব কিছু নিজের মতো ভেবে নিয়েছে। আসলে সবার কাছে যেমন শুনেছি, আসলে তেমনি ভালো। কি ভাবছেন স্যার? কই, কিছু না। রিশাদ রুহামাকে রিমলির পাশে দিয়ে বলে, মামুনি, এটা তোমার আন্টি। দেখো না, বাবাইয়ের হাতে ব্যথা। তোমার বাবাই নিজের কাজ নিজে করতেই পারছে না। তুমি প্লিজ আন্টির হাতে খেয়ে নাও। আমি সুস্থ হলে তোমাকে আবার খাইয়ে দেব। রুহামা কিছু বলে না। রিমলি খাবার দিলে মুখে নেয়, কিন্তু কোনো কথা বলে না। রিশাদ রিমলিকে উদ্দেশ্য করে বলে, মিসেস রিমলি, আপনার রান্নার হাত তো অনেক ভালো। ধন্যবাদ স্যার। কিন্তু স্যার, আমি মিসেস না, মিস। ও, সরি সরি। সাফওয়ান রিমলিকে দেখতে পেয়ে রিমনকে সাথে সাথে রিমলির কাছে পাঠায়।
রিমন রিমলিকে রিমলি আপু বলে ডাক দিল। রিমলি পিছনে তাকিয়ে দেখে রিমন। কে আপনি? আরে আপু, আমি রিমন, তুমি চিনতে পারছো না? ওই যে দেখো ভাইয়া তোমাকে ডাকছে। রিমলির এবার রাগ নিয়ে উঠে বলে, এখানে ভাইটাই দেখার সময় নেই, আর আমি কারো কাছে যেতে পারবো না। আমাকে শুধু একজন রোগীর জন্য এখানে পাঠানো হয়েছে, আর অনেক নার্স আছে আপনার ভাইয়ের জন্য, তাদের ডাকেন। রিশাদ রিমলির হঠাৎ এমন রিয়াকশনটা বুঝে উঠতে পারেনি। রিমলির দিকে রিশাদ তাকিয়ে দেখে রিমলি কেমন যেন কাঁপছে, চোখে পানি টলমল করছে। রিমলি প্রচণ্ড রাগ হয় রিমনের ওপর। রিমন অপমান হয়ে রিমলির পাশ থেকে চলে যায়। মিসেস রিমলি, কাঁদছেন কেন? কই না তো স্যার, এমনি কাল রাতে তো ভালো ঘুম হয়নি, তাই আর কি, চোখ জ্বালাপোড়া করছে। রিমলির নাক ডলতে ডলতে বলে ওঠে, স্যার আমি মিসেস না, মিস। ওকে, সরি। আচ্ছা স্যার, এখান থেকে কেবিনে কখন যাবেন? আমার এখানে দম বন্ধ হয়ে আছে। রিশাদ রিমলির দিকে তাকিয়ে দেখে রিমলি এখনও কাঁপছে। রিশাদ কিছু একটা আন্দাজ করে বলে ওঠে, কেন আপনি কখনো এভাবে রোগীর পাশে ছিলেন না? না স্যার, আমি তো নতুন জয়েন করেছি, বেশি দিন হয়নি, আর আজকে কেমন যেন অস্বস্তি লাগছে। 10টার দিকে রিশাদ কেবিনে চলে যায়। কেবিনে এসে রিশাদ ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। রিমলি রুহামার সাথে ফ্রি হওয়ার চেষ্টা করছে, কিন্তু রুহামা সে কোনোভাবেই রিমলির সাথে কথা বলে না, চুপচাপ শোনে। রিমলির রুহানার উপর প্রচুর রাগ ওঠে, তাই আর রুহামার সাথে কথা না বলে মোবাইল নিয়ে বসে থাকে। ফেসবুকে যেতে একটা মেসেজ রিকোয়েস্ট আসে। রিমলি মেসেজটি দেখে কান্নায় ভেঙে পড়ে। ও আল্লাহ, কেন আজকে আমাকে এখানে দাঁড় করালে? কত কষ্ট করে এতটা পথ পাড়ি দিয়ে এসেছি, যেই কষ্ট ভোলার জন্য, যাকে ভোলার জন্য এতটা পথ হাঁটলাম, আজ আবার তার সামনে কেন? মেসেজ, কেমন আছো রিমলি? আমি সাফওয়ান না, না চিনার কথা না, দেখলাম তুমি নার্স হয়েছ, তাও আবার এই হসপিটালের। জানো রিমলি, বাইক অ্যাক্সিডেন্টে আমার বাপাটা ভেঙে গেছে, প্লিজ একবার এসে দেখা করে যাও, তোমাকে বড্ড মনে পড়ছে। রিমলি ভাবে কি রিপ্লাই করব, না কোনো রিপ্লাই করব না। কেউ, ওকে আমি চিনিই না, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করে এসেছি, এখন আবার অতীত জীবনে আনব না। সাফওয়ান নামে আমি কাউকে চিনি না, চিনতাম না। রিমলি কাঁদতে কাঁদতে নিজের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে। দীর্ঘশ্বাস ছেড়ে সামনে তাকাতে দেখে রুহামা কেবিনে নেই। রিমলির ভয়ে মুখ শুকিয়ে আসে, কোথায় গেল মেয়েটি? স্যার, আমাকে তার মেয়ের দিকে বেশি খেয়াল রাখতে বলেছেন। রিমলি দ্রুত কেবিন থেকে বেরিয়ে রুহামাকে খুঁজতে শুরু করে। ভয়ে কলিজা শুকিয়ে একাকার অবস্থা। মনে হয় রিমলি এবার কেঁদে দিবে। যার কাছে জিজ্ঞেস করছে, কেউ রুহামাকে কেবিন থেকে বের হতে দেখেনি। রিমলি বুঝতে পারছে না কি করবে। প্রায় আধ ঘন্টা খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে রিমলি কেবিনে চলে আসে। এসে যা দেখে তা দেখে রিমলির চোখ কপালে উঠে যায়। রুহামা তো ওর বাবার পাশে বসা। রিমলি ভেতরে ঢুকতে রিশাদ জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলেন নাকি? না মানে স্যার, রুহামাকে কোথাও দেখতে পাচ্ছিলাম না, আমি ভেবেছিলাম ও বাইরে গেছে, তাই খুঁজতে। মিস রিমলি, একটু চতুর হওয়া দরকার, রুমে না, খুঁজে বাইরে কেন গিয়েছেন? আমাকে তো ডাকতে পারতেন, ও বেডের নিচে ছিল। না মানে, আসলে স্যার আমি এত ভাবিনি, মনে হলো বাইরে গেছে, ছোট্ট মানুষ, চোখের আড়াল হলেই তো। তো চোখের আড়াল হলো কিভাবে? আপনাকে বললাম না, আমার থেকেও আমার মেয়ের দিকে বেশি খেয়াল দিতে হবে। দেখুন, আমার মেয়ের কিছু হলে আপনাকে ছাড়ব না। আমার মেয়ে আমার সব কিছু। রিমলি রিশাতের কথাগুলো শুনে চুপচাপ বেরিয়ে গেল, কোনো উত্তর করল না। এমনিতেই মনের অবস্থা ভালো না, তারপর মানসিক চাপ নিতে পারছে না। সুনীল স্যারের কাছ থেকে বলে অন্য কাউকে কাজটা দেওয়া যায় কিনা, এই কাজ তো আর আমার না। স্যার, আসবো ভিতরে? আসো। স্যার, আমাকে আগের মতো ডিউটি দিলে হয় না? মানে স্যার, রোগীর থেকে রোগীর মেয়ের বেশি খেয়াল রাখতে হয়, আর আমার তো বিশ্রামের প্রয়োজন আছে। 24 ঘন্টা একটা বাচ্চাকে গাইড করা আমার সম্ভব না। দেখো রিমলি, রিশাত আমার বন্ধু, ওর পরিচিত কেউ এখানে নেই, যারা আছে সবাই দূরে, আর মেয়েটার মা নেই। রিশাত ওকে সবসময় জানপ্রাণ দিয়ে চেষ্টা করে আগলে রাখার, তাই হসপিটাল থেকেই একজনকে আমাদের বেছে নিতে হয়েছে। স্যার, আমাকে কেন? অন্য তো আরও সিনিয়র আপুরা আছে, আমি তো মাত্র কদিনে আছি। তোমার বিয়ে হয়নি, সংসার নেই, তুমি পুরো সময় দিতে পারবে, এই চিন্তা করেই তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আর এই জন্য তোমাকে আলাদা পারিশ্রমিক দেওয়া হবে। কিন্তু স্যার,
কোনো কিন্তু না। জব রাখতে হলে তোমাকে আমার কথা শুনতে হবে, আর দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। স্যার, এটা কোনো কথা? আপনাদের ক্ষমতা আছে, তাই যে কোনো সময় হুমকি দিবেন? সবার ক্ষেত্রে একরকম, আমার ক্ষেত্রে অন্যরকম। আমার কপালটাই খারাপ। রিমলি চোখ মুছতে মুছতে ডাক্তার সুনীলের রুম থেকে বেরিয়ে আসে। ডাক্তার সুনীল একটা রহস্যময়ী হাসি দিয়ে বলে, কেন যে তোমাকে ওখানে পাঠাচ্ছি সেটা তুমি যেদিন জানবে সেদিন আমাকে ঘৃণা করবে, না হয় আমাকে ধন্যবাদ দিবে। এই যে আপু, দাঁড়ান। আপনি আমাকে চিনেও কেন না চিনার ভান করছেন? আপনি নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছেন, তাই কাল রাতে আমার কাছে ভাইয়ার কথা জিজ্ঞেস করেছেন। এই যে শুনুন, কারো ভাইটাই আমি চিনি না। পরবর্তীতে আর আমার সাথে কথা বলার চেষ্টা করবেন না। আপু, ভাইয়া তার ভুল বুঝতে পেরেছে। সে তার পাপের ফল ভোগ করছে। আপু, ক্ষমা না করেন? একবার তো কথা বলতেই পারেন। চুপ। আজকে আপনি আমাকে আপু সম্বোধন করছেন। এর আগে আপনার এই নরম মিষ্টি মিষ্টি কথা কইছিল। কম অপমান করেননি আপনি আমাকে। আপনার তো আমি বয়সে বড়ই ছিলাম, তাও আপনি আমাকে সেই সম্মানটা দেননি। এখন ভদ্রতা দেখানো হচ্ছে কেন? আমাকে কি খেলনা পুতুল মনে হয়? কখনো যদি সেটা মনে করে থাকেন, সেটা অতীত ছিল। এখন বর্তমানে আমার সাথে অতীতের কোনো সম্পর্ক নেই। এরপর যদি আর পথ আটকানোর চেষ্টা করেন, তাহলে এর ফলাফল খুব খারাপ হবে। আপনার ভাইয়ের ঠ্যাং তো একটা ভাঙছে, দেখেছেন কি দুর্ভোগ পোহাতে হচ্ছে? আপনার ঠ্যাং আমি ভাঙব। টাকার জন্য তো ভাইয়ের পেছনে পেছনে ঘুরো। তোর পিছনে কেউ আসবে না, বুঝতে পারছিস? কথাটা মাথায় নিয়ে রাখ। বলে রিমলি দ্রুত পায়ে রিমনের সামনে থেকে চলে আসে। রিমন রিমলির কথায় ভয় পেয়ে যায়, আর ভাবে, আসলে কি এই সেই রিমলি যাকে আমরা আগেই চিনতাম? কথায় এত পরিবর্তন কিভাবে? না, এই মেয়ের সামনে আমি আর আসব না। আমার ভাইয়ের বিষয় আমার ভাই বুঝুক। রিমলির অভিশাপে ভাইয়ার জীবনে এই অবস্থা। এই অভিশাপ আমার জীবনে যেন না আসে। রিমলি কেবিনে গিয়ে চুপচাপ বসে পড়ে। রিশাদ রিমলিকে জিজ্ঞেস করে, আপনি কি আমার কথায় রাগ করেছেন? রিমলি নিজের রাগ, কষ্ট সব চোখ বন্ধ করে হজম করে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, না স্যার, রাগ করিনি। একটু জরুরি কাজ ছিল, তাই না বলেই বেরিয়েছিলাম। সবার সব কিছুতে রাগ থাকতে নেই। অনেক সময় না চাইতেই অনেক কিছু মেনে নিতে হয়। বুঝলাম না। কিছু না স্যার। রুহামা মামুনি, আসো আমার কাছে, তোমার জন্য চকলেট আছে। রুহামা চকলেটের কথা শুনে রিমলির সামনে গিয়ে মুচকি হাসি দিয়ে হাত বাড়িয়ে দেয় চকলেটের জন্য। রিমলি হাতের উপর একটা চুমু দিয়ে রুহামার হাতে একটা চকলেট দিয়ে পাশে বসিয়ে বলে, তুমি যদি আমার সব কথা শুনো, তাহলে তুমি যখন যা বলবে আমি তখন তাই করব। রুহামা চকলেট খাচ্ছে আর বলছে, শুনবো মামুনি। রিমলি একটু অবাক হয়ে বলে, হঠাৎ এত পরিবর্তন? বাচ্চা মানুষ হয়তো ভয় ভেঙে গেছে। সাফওয়ান রিমনকে রিমলির বিষয়ে জিজ্ঞেস করলে রিমন সাফওয়ানকে কাটকাটভাবে উত্তর দেয়, ভাইয়া শোনো, যা গেছে গেছে এসব বাদ দাও তো। হঠাৎ আবার রিমলির পিছনে কেন পড়ছ? শুধু শুধু অপমান হওয়ার জন্য? অপমান তোমার হতে হচ্ছে, করলে তুমি হও, আমাকে টানবে না এসবের মধ্যে। আর আমি আজ বাসায় যাব। তোমার মাকে বলো আসার জন্যে। তোমার পা কেটে ফেলা লাগতে পারে, আমার অনেক কাজ আছে। তোমার পাশে পড়ে থাকলে হবে? সাফনের খুব খারাপ লাগছে, কখনো ভাবিনি এমন একটা পরিস্থিতিতে ওর পড়তে হবে। সাফনের ফোন বেজে ওঠে। ফোন ধরতেই ফোনের অপর পাশ থেকে একজন কর্কশ কণ্ঠে বলে ওঠে, তোর পা নাকি কেটে ফেলতে হবে? শোন, তোর মতো একজন খোড়া ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। তোর বাবাকে বলিস বিয়ে ক্যান্সেল করে দিতে, না হলে তোর যে পাটা আস্ত আছে না, বিয়ের পর ওটাও ভেঙে দেব। 5 থেকে 6 দিনের মতো চলে গেল। সাফন হসপিটাল থেকে চলে যাবে। অনেকবার রিমলির সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। এখন পায়ে ব্যথার কষ্টে থেকেও মনের মধ্যে তীব্র যন্ত্রণা, যা প্রকাশ করার মতো না। সামনের মাসে ধুমধাম করে বিয়ে হওয়ার কথা ছিল লুনার সাথে, কিন্তু ভাগ্যের পরিহাস, সেটা কখনো খণ্ডান যায় না। একদিন রিমলি আমাকে বলেছিল, খুব পস্তাবেন আপনি, খুব। কোনো একদিন আমার পায়ের কাছেও আপনার স্থান হবে না। আমি কেন যাদেরকে এখন খুব প্রিয়জন মনে করছেন, একদিন তাদের কাছেই বোঝা হবেন। আমাকে প্রয়োজনে আজ যেমন ব্যবহার করলেন, কোনো একদিন আমাকে প্রয়োজন হলেও পাবেন না পাশে। তখন খুব চাইবেন, জানেন তো, খুব।
এই যে রিমলিকে আজ আপনি আপনার যোগ্য না বলে অপমান করেছেন, সেই রিমলির সাথে যোগাযোগ করার জন্য ছটফট করবেন। ওই দিন রিমলি খুব কেঁদেছিল, তবে ওর চোখের জল আমার কাছে নিছক ন্যাকামি ছিল। ওর কান্না দেখে সেদিন এক পৈশাচিক হাসি হেসেছিলাম। রিমলির কথাগুলো আজ সত্যি আমার ওপর চড়াও হয়েছে। আজ 5 বছর পর সেইটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। সময় মতো ঠিকই পাপের হিসাব দিতে হয়। সাফনের বোন রেশমি সাফনকে ডাক দিতেই সাফন চমকে ওঠে। কিরে ভাইয়া, কোথায় হারিয়ে গিয়েছিলি? তোর চোখে পানি কেন? কোনোদিন তো তোকে কোনো কিছু নিয়ে আক্ষেপ করতে দেখিনি। কিছু না, তোদের কত কষ্ট দিচ্ছি। আমাকে নিয়ে তোদের সারাদিন দৌড়াদৌড়ি করতে হয়। খোড়ায় তো হয়ে গেলাম, পা কেটে ফেলে আমি আর হাঁটতে পারবো না। রেশমি ভাইয়ের কষ্ট দেখে হাউমাউ করে কেঁদে ওঠে। একমাত্র ভাই, খুব আদরে রেখেছি আজ। ভাইয়ের মুখে এমন কথা শুনে রেশমির খুব ইচ্ছে করছে যদি কিডনির মতো পা ট্রান্সফার করা যেত, তাহলে নিজের পাটা দিয়ে ভাইকে সারিয়ে তুলত। ভাইয়া, মন খারাপ করো না, আমি সবসময় তোমার পাশেই আছি। আর হ্যাঁ, মন খারাপ করো না, আব্বু তোমার জন্য কৃত্রিম পায়ের অর্ডার করেছে। কয়েকদিনের মধ্যে তুমি আগের মতো হাঁটতে পারবে। মন খারাপ করো না প্লিজ। এসব সব গুছিয়ে নাও। আমরা এখন থেকে অন্য হসপিটালে অ্যাডমিট নিব, আর সেখানে তোমার অপারেশন হবে আর কৃত্রিম পা বসানো হবে। আব্বু সব ব্যবস্থা করেছে, বাবা সব ব্যবস্থা করেছে। বাবা না বলল আমাকে একদম ত্যাগ করে দিবেন, আমার সাথে কখনো যোগাযোগ করবে না। সবাই কি তোর মতো ভাবিস? আর বাবা মা সন্তানের উপর কখনো রেগে থাকতে পারে না। যেদিন বাবা হবি ওই দিন বুঝবি। তুই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে প্রতিদিন বাবা আমার কাছে ফোন দিয়ে তোর কথা জিজ্ঞেস করত। আর ওই যে যত খরচ সব আব্বুই বহন করছে। তুই কি ভাবছিস এসব আমার স্বামী দিয়েছে? কখনোই না, সব বাবা দিয়েছে। সাফওয়ান করুণ দৃষ্টিতে রেশমির দিকে তাকিয়ে আছে। এতদিন যাদের জ্বালিয়েছে আজ তারাই ওর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। সাফওয়ান মনে মনে চিন্তা করছে, আচ্ছা, রিমলিও কি ফিরে আসবে? ওকে আসতেই হবে। আমি জানি ওর আমার প্রতি রাগের পাহাড় জমে গেছে। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওর রাগ ভাঙাবো। যেভাবে হোক ওকে আবার ফিরিয়ে আনবো। আমি জানি ও আমাকে এখনো ভালোবাসে। বাকি জীবন বাঁচতে হলে ওকে আমার বড্ড প্রয়োজন। আর কখনো রিমলিকে কষ্ট দিব না। দেখো রিমলি, এতদিন তো হসপিটালে ছিলে, কিন্তু এখন রিশাতের বাসায় ট্রিটমেন্ট নেওয়া দরকার। ওহো স্যার, তার মানে আমার কাজ শেষ? স্যার, এত তাড়াতাড়ি শেষ হবে ভাবতেই পারিনি। না রিমলি, শেষ না, সবে তো শুরু। তুমি রিশাতের বাসায় যাবে, ওর এখানে কেউ নেই। স্যার, এগুলা কি বলছেন? আপনার কি এই কথা বলতে একটু মুখে বাঁধল না? আর কেউ নেই মানে কি? আপনি তো আছেন বন্ধু, আপনার বাসায় নিয়ে গেলেই তো পারেন। আমার বাসায় নিতে পারলে তোমাকে বলতাম, স্যার আমি পারবো না, আমার বেশি স্যালারির দরকার নেই, আমি যা পাই তাতেই খুশি। আমি ওনার বাসায় যেতে পারবো না, এটা সম্ভব নয়। কেন সম্ভব না? স্যার, আমি একজন অবিবাহিতা মেয়ে, আর একটা মেয়ে এভাবে অন্যের বাড়িতে থাকতে পারবো না, কখনোই না, এমনকি চাকরি গেলেও না। তোমার এত ভয় কিসের? রোগীর জন্য তুমি এইটুকু করতে পারবে না? সরি স্যার, আমি পারবো না, আপনি অন্য কাউকে ঠিক করুন। বলেই রিমলি সোজা হাঁটা শুরু করে। পেছন থেকে ডাক্তার সুনীল রিমলিকে ডেকে বলে, মিস রিমলি, আমার কথা শুনতে তুমি বাধ্য। আর আমি যা বলবো তোমাকে শুনতে হবে, না হলে তোমার অন্যরকম ক্ষতি করে দেব। মানে স্যার? এত মানে তোমার বুঝতে হবে না। তোমাকে যা বলেছি তুমি তাই করবে। রিশাতের জন্য না, রুহামার জন্য তুমি যাবে। যতদিন না রিশাতের হাত ঠিক হবে ততদিন রুহামার দায়িত্ব তোমার। আর তুমি একলা মেয়ে নিজের ইজ্জতের ভয় পাচ্ছ তো? যাও, তোমার সেই ইজ্জত রক্ষার দায়িত্ব আমি নিলাম। ওইখানে তোমার কোনো ক্ষতি হবে না, আমি সব দায়ভার নিলাম। আর শোনো, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কিন্তু বাঁকা করতেই হবে। আচ্ছা স্যার, আমাকে একদিনের ছুটি দিবেন, আমি সবটা ভেবে আপনাকে জানাবো। ডাক্তার সুনীল কি যেন ভেবে বলে, আচ্ছা ঠিক আছে ভাবো, তবে তোমাকে যেতে হবে, এটা ফাইনাল। আর সেটা কাল। আজ তুমি যেতে পারো, এখন থেকে তোমার ছুটি শুরু হলো। রিমলি ডাক্তার সুনীলের চেম্বার থেকে বেরিয়ে নিজের বাসায় যায়। বাসায় গিয়ে চিৎকার করে কান্না শুরু করে। কি করেছি আমি, যার জন্য পদে পদে আমাকে এমন পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে? আমি তো শুধু একটু সুন্দর সসম্মানে বাঁচতে চেয়েছি,
তাও কেন আমার অতীত, আমার বর্তমান, আমার সব সামনে সাপের মতো দাঁড়িয়েছে। যতই সাফওয়ানকে আমি ইগনোর করি, কিন্তু সত্যি তো এটাই, আমি আজও ওকে ভালোবাসি। চেয়েছিলাম কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখব, কিন্তু না, তাও হচ্ছে না। নতুন একটা পরীক্ষা আমার সামনে এসে উপস্থিত হয়েছে। কেন আমাকে স্যারের বেছে নিতে হলো? এদিকে রুহামা এদিক ওদিক বারবার তাকাচ্ছে। অনেকক্ষণ হয়ে গেল মামুনির কোনো দেখা নেই। রুহামা রিশাদকে জিজ্ঞেস করে, আচ্ছা বাবাই, মামুনি কোথায়? আমি তো জানি না মা, আমি কল দিয়ে দেখছি। রিশাদ রিমলিকে ফোন দিলে ফোন সুইচ অফ প্রায়। একটু চিন্তায় পড়ে যায়, হঠাৎ ফোন অফ কেন? আচ্ছা, সুনীলকে একটা ফোন দিয়ে দেখি। কিন্তু সুনীলকে ফোন দেওয়ার আগেই সুনীল রিশাতের কেবিনে আসে। ওহো দোস্ত, তোকে ফোন দিতে নিয়েছিলাম। কেন, কাউকে খুঁজছো? মানে? রিমলির ফোন অফ, রুহামা ওকে খুঁজছে। মানে কিছুই না, রিমলি একদিনে ছুটি নিয়েছে, কাল সকালে আসবে ও, আর তোর সাথে তোর বাসায় যাবে। তুই সুস্থ হওয়ার আগে পর্যন্ত রুহামার দেখাশোনা করবে। রাজি হয়েছে? না, প্রথমে রাজি হয়নি, পরে রাজি করতে বাধ্য করেছি। শোন, তোর রুহামার জন্য ভাবতে হবে না, তুই নিজের ভাবনা ভাব। নিজের আর কি ভাববো? আমার মেয়ে খুশি, এতেই আমি খুশি। বিয়ে কি করবি না? দেখ, বিয়ের কথা বাদ দে, পরীকে আমি অনেক ভালোবাসি, তুই তো জানিস, আর ওর জায়গা কাউকে দিতে পারবো না। আর বর্তমান মেয়েরা অন্যের মেয়ে মানুষ খুঁজতে চায় না। নিজের সুখের জন্য নিজের মেয়ের ক্ষতি হতে দিব না। আমার মেয়ের বাবা মা আমি। ওকে তোর ইচ্ছা যা। এখন আমি যাই, আমার রোগী দেখতে হবে। আরেকটা ছেলেকে পাঠিয়ে দিচ্ছি, আজকের জন্য তোর কাছে থাকবে। ওকে। সুনীল স্যার, আপনি কি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, মিসেস রেবা, আপনাকে ডেকেছিলাম রিমলির জন্যে। রিমলির জন্য কেন স্যার? ও কি কিছু করেছে? না, করেনি। তবে আপনি তো রিমলির সাথে থাকেন, ওকে রাতে একটু বোঝাবেন। ওকে আমি যা বলেছি ও যেন রাজি হয়, অত্যন্ত এতিম মেয়েটার কথা ভেবে। ওকে স্যার, আমি বাসায় গিয়ে বুঝিয়ে বলবো। ওকে, তাহলে এখন আসুন, এর জন্যই আপনাকে ডেকেছিলাম। ওকে স্যার। রিমলি সকালে হসপিটালে এসে প্রথমে ডাক্তার সুনীলের রুমে যায়। কি মিস রিমলি, ব্যাগপত্র নিয়ে এসেছেন? হ্যাঁ স্যার, তবে এটা মোটেও ঠিক করলে না। আজ অসহায় পেয়ে আমার সাথে এমনটা করা মোটেও উচিত হয়নি। শুধু রুহামার জন্য যাচ্ছি, তবে আপনারা চাইলে রুহামাকে আমার কাছে রাখতে পারতেন, আর রিশাদ স্যারের জন্য অন্য কাউকে। না রিমলি, সেটা কিভাবে? রুহামা তো ওর বাবাকে ছাড়া থাকতে পারবে না। সেটা ভেবেই ব্যাগপত্র নিয়ে এসেছি। নিহাত এতিম বলে না হলে কখনো আসতাম না। আমি জানি একটা এতিম বাচ্চা মা ছাড়া কতটা কষ্ট আর অবহেলায় বড় হয়। ওকে, যাও তাহলে। না স্যার, আমি ভেতরে আর যাচ্ছি না, বাইরে দাঁড়াচ্ছি। আপনি আপনার বন্ধুর ব্যাগ ট্যাগ যা আছে সব পাঠিয়ে দিন। আপনার গাড়িতেই তো যাবে, তাই না? যাও তাহলে। রিমলি ব্যাগ নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। খুব ইচ্ছে করছে সাফওয়ানকে একবার দেখে আসতে। হসপিটালে থাকতে দু একবার গিয়ে চোখের পলকে দেখে আসছে। এখন তো আর আশা হবে না, দেখাও হবে না। উফ, না রিমলি, না। তুই কি সব ভুলে গেলি? তোর সাথে কতটা অন্যায় হয়েছিল। সেদিন মনকে শক্ত কর নিমলি। সাফওয়ান নামে তুই কাউকে চিনিস না। আর এসব কথা মুখেও আনবি না। মরুক বাচুক, যা হোক, কোনো দরকার নেই। নিজেই রিমলি নিজেকে বোঝাতে বোঝাতে মাথা গরম হয়ে ওঠে। রিমলি দু চোখ বন্ধ করে দুহাত দিয়ে মাথা চেপে ধরে। পেছন থেকে রিশাদ ডেকে বলে ওঠে, কোনো সমস্যা মিস রিমলি? রিমলি চমকে উঠে বলে, আপনারা এসে গেছেন? না, কোনো সমস্যা না, এমনি মাথা ব্যথা করছে। মামনি, তোমার মাথা ব্যথা করছে? বেশি ব্যথা করছে? কইছিলে কাল? জানো, তোমাকে অনেক মিস করেছি। বাবাই তোমাকে ফোন দিয়েছিল, কিন্তু পাইনি। আসলে কাজ ছিল, তাই আসতে পারিনি। তুমি আমাদের সাথে আমাদের বাসায় যাবে না? যাব তো। রুহামা খুশি হয়ে রিমলিকে জড়িয়ে ধরে গালে কিস করে আর বলে, তুমি অনেক ভালো মামনি, তুমি আমার সুইট মামনি। ডাক্তার সুনীল বলে ওঠে, হয়েছে হয়েছে, এখন গাড়িতে ওঠো, তোমার মামনিকে সাথে দিয়ে দিচ্ছি। এখন থেকে সারাদিন তাকে আদর করো। রিমলি গাড়িতে বসে ভাবে, জীবনটা কিভাবে এলোমেলো হয়ে গেল। কখনো এটা মেনে নিত না, কিন্তু না পেয়ে উপায় নেই। বাড়িতে টাকা পাঠাতে হবে, বাবা অসুস্থ। এ সময় আমি চাকরি হারা হয়ে বাসায় গেলে আমার সৎমা আমার বাবা সহ আমাকে মেরেই দেবে। আচ্ছা মা, এগুলো এভাবে নিজের সন্তানগুলোকে এতিম রেখে কেন চলে যায়? তারা কি জানে না
তাদের মতো করে কেউ তার সন্তানকে ভালোবাসে না। আচ্ছা, রুহামার আম্মুর কি হয়েছিল? এত ছোট বয়সে মা হারা হয়েছে। আমি তো তাও মাকে ইন্টার পর্যন্ত দেখেছি, কিন্তু ও তো এই ছোট বয়স থেকেই মায়ের আদর থেকে বঞ্চিত। আমার মতো হয়তো ওর মাকে মিস করে, কিন্তু প্রকাশ করতে পারে না। আমিও তো কোনোদিন মা হতে পারবো না। জেনে শুনে কোনো ছেলে আমাকে কখনো বিয়ে করবে না। থাক, বিয়ে কি সব এই যে এইভাবে মানুষের সেবা করব, তাতে সার্থক জীবন। জানি না কোন নতুন পরীক্ষায় আমি পড়েছি। আল্লাহ, রিশাদ স্যার যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, তাহলে আমি খুব তাড়াতাড়ি মুক্তি পাব। মামুনি, তুমি চুপ করে আছো কেন? কথা বলবে না আমার সাথে? রিমলি মুচকি হাসি দিয়ে রুহামার হাতে একটা চকলেট দিয়ে নানান রকম কথা বলতে শুরু করে। রিমলি মনে মনে ভাবে, অতীতকে ভুলতে আর বর্তমানের সাথে মানিয়ে নিতে হলে রুহামার সাথে আমার মিশে যেতে হবে। সাফনকে আজকে অপারেশনে নিয়ে যাবে। পা কেটে কৃত্রিম পা লাগানো হবে। সাফনের এখন বারবার শুধু রিমলির কথাই মনে পড়ছে। এখন মনে হচ্ছে পায়ের ব্যথার থেকেও বুকের বা অংশের শূন্যতাটা বেশি কষ্ট দিচ্ছে। একটা বার যদি রিমলির সাথে যোগাযোগ করা যেত, ফিরে না আসুক, কিন্তু কিছু তো বলতো, একটু কথা বলতো, সেটাই শান্তি ছিল। কিরে ভাইয়া, এত গভীরভাবে কার কথা ভাবছিস? রিমলির কথা নাকি? সাফন ভ্রুকুচকে রিমনের দিকে তাকায়। কিরে, তুই এখানে? তোর নাকি অনেক কাজ আছে, যার জন্য আমাকে অসহায়ের মতো ছেড়ে গেলি? না, আসলে ভাইয়া, কাজ আছে, কিন্তু তোমার কথাও মনে পড়ে। এতদিন আঠার মতো তোমার পাশে ছিলাম, আজ বিপদে তোমার পাশে থাকবো না, এটা কেমন দেখায় না? হয়তো কোনো একদিন আমিও এমন বিপদে পড়তে পারি। এসেছিস যখন একটা কাজ করে দিবি। কি কাজ? রিমলির খোঁজ এনে দিবি। খুব মনে পড়ছে ওকে, দম বন্ধ হয়ে আছে। তোমার এতদিন কেন রিমলির কথা মনে পড়েনি? কয়দিন হলো দেখা, আর এর মধ্যে পাগল হয়ে গেলে? না রে, আগেও মনে পড়তো। মাঝখানে ওকে আমি অনেক খুঁজেছি, কিন্তু কোনো খোঁজ পাইনি। তোকেও বলিনি, তুই শুনলে কি না কি বলো। লুনার সাথে বিয়ের কথা পাকা হওয়ার পর থেকেই কেমন যেন ওর কথা বেশি মনে হতো। ওর কোনো খোঁজ না পেয়ে আশায় ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম আর কখনো ওর সাথে দেখাই হবে না, কিন্তু কাকতালীয়ভাবে পা ভাঙার সুবাদে দেখা হলো। আচ্ছা দেখি, আবার যোগাযোগ করার চেষ্টা করে। আজকেই জানা। আচ্ছা দেখছি। রিমন হসপিটাল গিয়ে খবর পায় রিমলি হসপিটালে নেই। ও সব ঘটনা শুনে তাজ্জব বনে চলে যায়। সাফন এই ব্যাপারটা কিভাবে নিবে আল্লাহ জানে। রিমন সাফনকে সব ঘটনা জানালে সাফন রেগে আগুন হয়ে যায়। এতবার ডাকলাম, একটু কথা বলে কি হতো? আর ওইখানে ঠিকই যেতে পারছে। খুব তেজ হয়েছে। একবার সুস্থ হই, ওর এর শাস্তি আবার দিব। ওর তেজ যদি আমি না কমিয়েছি, আমার নাম সাফওয়ান না। আর এই লোককে খোঁজ নে। এত সাহস হলো কিভাবে? পৃথিবীতে কোনো নার্স খুঁজে পায়নি, অবশেষে আমার ভালোবাসা ধরে টানাটানি করছে। রিমলিকে আমি যদি না পাই না, কাউকে পেতে দেব না। ভাইয়া, তোমার এই রাগটা না আমার কাছে মোটেও ভালো লাগছে না। রিমলিকে তো তুমি নিজেই সরিয়ে দিয়েছ, এখন তো তোমার কোনো অধিকার নেই ওর ওপর। তুই চুপ কর, আমি এত কিছু শুনতে চাই না। আমি এর শেষ দেখে ছাড়বই। ও আমাকে ইগনোর করে অন্য কারোর সঙ্গে মস্তি করবে, ভালো থাকবে, সেটা কখনোই হতে দেব না। সোজা আঙ্গুলেই ঘৃণা উঠলে আঙ্গুল ব্যাকা করে নিয়ে আসব। একদিনও আমার যোগ্য ছিল না, তাই ছেড়ে দিয়েছি। এখনও আমার যোগ্য, পরিবারের যোগ্য, এখন ওকে আমি বিয়ে করব। এটা কোনো কথা? অযৌক্তিক কথা বলো না। আমার মনে হয় না রিমলি আর ফিরবে তোমার। তোমার প্রতি ঘৃণা, ঘৃণা ছাড়া আর কিছুই নেই। সাফন মাথা নিচু করে বলে, ভুল অপরাধ করেছি, কিন্তু ক্ষমা তো চাইতেই পারি। আর একটা সুযোগ দেওয়া যায়। ওকে, তবে আমি তোমার পাশেই আছি। তোর যা খুশি তুই কর। পুরনো প্রেম আবার নতুনভাবে পাগলামি শুরু করছে। যত সব ভণ্ডামি, কচু আসবে। রিমলি আবেগে বিবেক হারা হলে যা হয়। নিজে হাঁটতে পারে না, আবার রিমলিকে দেখে নেবে। তাজ্জব কথা। তোর নতুন আবেগ দিয়ে আমি আবার টাকা কুড়াবো। হা হা হা। রিমলি রিশাতের বাসায় গিয়ে নিজের মতো করে বাসা গুছিয়ে নিয়েছে। রুহামা এখন সারাক্ষণ রিমলির সাথেই থাকে। রিমলি যা যা করে, রিমলিকে দেখিয়ে সেও সেটাই করে। এখন রিশাতের কাছে তেমন একটা বসে না। রিমলির সাথে ঘুমানো দেওয়া, খাওয়া দাওয়া সব। রুহামা রিমলির সাথে সারাদিন কথা বলতে থাকে। কতক্ষণ পর পর রিমলিকে প্রশ্ন করবে, মামুনি ওইটা কি, এটা কি, এটা কেন?
রিমলি উত্তর দিতে দিতে পাগল হয়। আমি তো প্রশ্নের উত্তরের বাক্স খুলে বসেছি, তাই হুটহাট খালি প্রশ্ন করবি, কানের পোকা সব বের হলো আমার। রুহামা মামুনি, তুমি বাবার কাছে যাও, তার কোনো কাজ নেই, সে একদম ফ্রি আছে। তুমি তার কাছে গিয়ে প্রশ্ন করো, দেখবে পরপর করে তোমার উত্তর দিচ্ছে। আমি একটু কাজ করি, বাবার কাছে আমার ভালো লাগে না মামুনি, আমি তোমার কাছে থাকবো। ও আচ্ছা, তাহলে চুপ করে বসো, তোমার কাজে হেল্প করি। তুমি কি হেল্প করবে আমার কাজে? তুমি যা করো তাই করব, তুমি পারবে না, যাও। আটা তুমি নষ্ট করে ফেলবে, তুমি বসে বসে দেখো আমি কিভাবে রুটি বানাই। কে শোনে কার কথা? রুহামা কান্না শুরু করে দেয়। রিমলি উপায়ন্ত না পেয়ে আটার একটু খামি ওর হাতে দিয়ে বলে, নাও, এটা দিয়ে তুমি রুটি বানাও, আর আমি এগুলো ভাজবো। রুহামা ছোট ছোট 3টা রুটি তৈরি করে। রিমলি সেগুলো ভেজে দিলে রুহামা দৌড়ে ওর বাবার কাছে নিয়ে যায়। বাবাই, দেখো দেখো, আমি রুটি বানিয়েছি, বলো তো বাবাই, কার রুটি বেশি সুন্দর, আমার না মামনির? রিশার ঠোঁটের কোণে হাসি এনে বলে, আমার মায়ের হাতে বানানো রুটি সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। এত সুন্দর রুটি আমার মাটা বানাতে পারে, আমি তো জানতামই না। রুহামা তো সেই খুশি, সে প্রথমবার রুটি বানিয়েছে। রুটি ছিঁড়ে 2 টুকরো করে বাবার মুখে পড়ে দেয়। নাও বাবাই, খাও, এখন থেকে আমি তোমাকে রুটি বানিয়ে খাওয়াবো, হি হি হি। রিমলি রুহামাকে একটু শাসনের সাথে বলে ওঠে, হয়েছে হয়েছে মেয়ে, একদম কাজ শিখে গেছে, আমাকে আর দরকার নেই, এখন আসো, আমি তোমাকে খাইয়ে দেই, আমার অনেক কাজ আছে। রিমলি রুহামাকে খাওয়াচ্ছে, সাথে নিজেও খাচ্ছে। এমন সময় রিশাদ রিমলিকে প্রশ্ন করে, আচ্ছা রিমলি, তোমার বাড়িতে কে কে আছে? এই তো স্যার, বাবা মা আর ছোট একটা ভাই, সবে 4 বছর। কিন্তু আমি যে শুনলাম তোমার মা নেই। জি স্যার, ঠিকই শুনেছেন, আমার মা বেঁচে নেই। উনি কি তোমার সৎ মা? রিমলি মাথা নিচু করে উত্তর করে, জি স্যার, কিন্তু ওনাকে আমি মায়ের মতোই দেখি, বলতে গেলে মায়ের চেয়েও বেশি। কিন্তু উনি কি তোমাকে মেয়ের চোখে দেখে? তা জানি না স্যার, তবে আমার মা ভালো ছিল না, ওনার জন্য আমি খারাপ হয়েছি। মানে, কি বলো এসব? হ্যাঁ স্যার, আমার মা আমাকে ছোটবেলা থেকে এত পরিমাণ আদর দিয়েছেন, সে চলে যাওয়ায় আমি একদম অচল হয়ে গেছি। খুব আদরে বড় করেছেন, কখনো আমাকে দিয়ে 1 গ্লাস পানি পর্যন্ত ঢালাননি। যখন আমি অভিমান করতাম, রাগ করতাম, মা আমাকে বকাঝকা করে নিজের হাতে খাইয়ে দিত। রাতে আমার পাশে বসে থাকতো লাঠি নিয়ে, যাতে আমি পড়ালেখে না ঘুমাই। বলুন স্যার, যখন ছেড়ে যাওয়ার ইচ্ছে ছিল, তাহলে আমাকে এমন আদর দিয়ে আদর করার কি দরকার ছিল? যখন ছেড়ে যাওয়ার ইচ্ছে ছিল, তাহলে আমাকে আদর দিয়ে আদর করার কি দরকার ছিল? রিশাদের কথাটা শুনে চোখ ছলছল করে ওঠে। কিন্তু স্যার, যখন বাবা আমার জন্য বিয়ে করে নতুন মাইনে ছিলেন, সে আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছেন। আমার রাগ বা জিদের কোনো দাম ছিল না। প্রথম প্রথম খুব কষ্ট হতো, তারপর মানিয়ে নিয়েছি। পড়াশোনা নিয়ে কখনো কেউ চাপ দিত না, কেউ রাত জেগে পাশে বসে থাকতো না। সব কাজ শেষ করে মন চাইলে পড়ো, না চাইলে না। বলুন স্যার, কে ভালো, আমার মা নাকি সৎমা? আমার মা তো শুধু আদর করেছেন, আর সৎমা আমাকে বাস্তবতা শিখিয়েছে। তোমার মায়ের কি হয়েছিল যে অকালে মৃত্যুবরণ করলেন? স্যার, সে অনেক লম্বা কাহিনী, যার মধ্যে লুকিয়ে আছে অতীত জীবনের কালো একটা অধ্যায়, যা আমার জীবন আর মায়ের জীবন শেষ করে দিয়েছে। বলো শুনি। গরিবের কষ্টের কথা শুনে লাভ কি স্যার? লাভ কষ্টের কি আছে শুনি, বলো। রিমলি চোখ বন্ধ করে বলতে শুরু করে, স্যার, আমি একজনকে ভালোবাসতাম, তখন আমি সবে 9ম শ্রেণীতে পড়ি। আমি মায়ের সাথে মামা বাড়িতে বেড়াতে যাই, তখন সাফওয়ান নামে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। ওর বাবা বলতে গেলে কোটিপতির কাছাকাছি, খুব বড়লোক ছিল। তবে আমার আব্বুও ভালো জব করত, তার ইনকাম ভালো ছিল। সাফওয়ানের নানা বাড়ি আমার মামা বাড়ির সাথেই ছিল। মামাতো বোনের সাথে প্রথম দেখাতেই ও আমার পিছু নেয়। সাফওয়ান 1 বছরের মতো আমার পিছনে ঘুরতে, বলতে গেলে আমার জন্য পাগল ছিল। ও আমার ঠিকানা নিয়ে আমার মায়ের সাথে যোগাযোগ করে, মায়ের হাত পা ধরে পড়ে। মা আমার অনেক সরল সোজা ছিল, ওর কান্না দেখে মায়ের মনে দয়া হয়। মা চিন্তা করে আদরের দান কখনো ফেলতে নেই, সেই চিন্তা করে মা রাজি হয়, কিন্তু শর্ত দেয়, আমার এসএসসি পরীক্ষা শেষ হলে বিয়ে দেবে। এর আগে আমাকে বিয়ে দেবে না, শুধু কথা ফেলে রাখবেন। সাফওয়ান মায়ের কথা মেনে নেয়,
আর পারিবারিকভাবে কথা দেয়, কিন্তু সেখানেও বাবা মাকে উপস্থিত ছিল না। উপস্থিত ছিল ওর এক চাচা। মা তাতে রাজি হয়নি, কিন্তু সাফওয়ান মাকে অনেক বোঝায়, বলে আন্টি তারাও রাজি হবে, এসএসসি পরীক্ষার পর তারা যোগাযোগ করবে। মাকেও ছোট বাচ্চার মতো বোঝাতো, ওর চাচা বোঝাতো, পরে মা রাজি হয়ে যায়। দুই পরিবার রাজি ছিল, তাই সাফওয়ানের সাথে আমার কথা হতো, মাঝে মাঝে ঘুরতে যেতাম। সব মিলিয়ে অনেক আনন্দের দিন কাটতো আমাদের। এসএসসি পরীক্ষা শেষে সাফওয়ান আর আমার বিয়ের কথা পারিবারিকভাবে আলোচনা হলে সাফওয়ানের বাবা মুখের ওপর না বলে দেয়, সে কোনোভাবেই এই সম্পর্ক মেনে নেবেন না। এটা নিয়ে অনেক ঝামেলা হয়। আমি অনেক কান্নাকাটি করি, মা অনেক কষ্ট পায় আমার কান্না দেখে। নিজের উপর সবসময় দোষারোপ করতেন, সবসময় এটা বলে কান্নাকাটি করতেন, শুধু আমার জন্য আমার মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। ওদের সাথে ঝামেলা হওয়ার কয়েকদিন পরে আমার মা স্ট্রোক করেন। 15 দিন পর মা আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। আমি তখন খুব ভেঙে পড়ি। আমার কোনো হোশ ছিল না বলতে গেলে। সময় তো আর থেমে থাকে না। পরীক্ষার রেজাল্ট দেয়, আমার রেজাল্ট খুব ভালো আসে। জিপিএ 5 পেয়েও খুশি না। খুশি কিভাবে হব বলেন? আমার রেজাল্ট দেখে যে বেশি খুশি ছিল সে তো আমাদের মাঝে নেই। মায়ের কত আশা ছিল, আমাকে নিয়ে মা রাত নেই দিন নেই পাশে পড়ার জন্য বসে থাকতো। ভেবেছিলাম লেখাপড়া আর হবে না, এখানেই শেষ। তারপর সাফওয়ানের সাথে সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল? না স্যার, ছিল। মা মারা যাওয়ার 5 মাস ছিল। জানেন স্যার, মা মারা যাওয়ার পর সাফওয়ানের জন্য বেঁচেছিলাম। বলতে গেলে ওর সাথে কথা বললে অন্যরকম একটা শান্তি অনুভব করতাম, সব কষ্ট ভুলে যেতাম। পরে আব্বু আমার দেখাশোনা করার জন্য নতুন মানি আসে, কিন্তু সে আসার পর থেকে ঘরে আরেক অশান্তি শুরু হয়। আমাকে আমার সৎ মা সহ্য করতে পারত না। ঘরের সব কাজ আমি করতাম, আমার নতুন মা পায়ের ওপর পা তুলে খেত। ভেবেছিলাম সাফওয়ানের সাথে পালিয়ে যাব, সেই চিন্তা করেই সাফওয়ানের সাথে দেখা করলাম। কিন্তু যাওয়ার পর কি, সাফওয়ানকে আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা বললে সাফওয়ান বলে ওঠে, তোকে নিয়ে পালাবো আমি? তোকে নিয়ে? এই, কি যোগ্যতা আছে তোর? সবে উঠেছিস ইন্টারে, পড়ালেখা শেষ করতে করতে তো জীবন শেষ করে দিবি। আর তোরে বিয়ে করে আমি কি পাবো? ভেবেছিলাম এক বাপের এক মেয়ে, এখন তো আর তাও নয়। শুনলাম তোর বাপের চাকরি নাকি চলে গেছে। চলে গেছে কি আমার বাবা খেয়েছে। তোরে বিয়ে না করে পাবো ভালো জামাই আদর, না পাবো পরিবারের আদর, সব শেষ। শোন, তোর থেকে ভালো ভালো মেয়ে আমার পিছনে ঘুরে। তুই তো আমার বাপায়ের গোড়ালেরও সমান না। তুই সরে যা আমার চোখের সামনে থেকে, কখনো যেন তোকে আর আমার পাশে না দেখি। ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও বোঝেনি। সাফওয়ান আর ওর চাচাতো ভাই রিমন দুজন মিলে সবসময় আমাকে অপমান করত। 2 মাসের মতো অপমান সহ্য করতে করতে আর পারছিলাম না। সাথে আমার সৎমাও, সেও সারাক্ষণ বকাঝকা করত। বাবার চাকরি চলে যাওয়ার পর থেকে বাবা আমাকে তেমন সহ্য করতে পারত না। আল্লাহ রহমতের মালিক পরে আমার বড় খালা আমাকে তার বাড়িতে নিয়ে যায়। ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে, বাড়িতে খালা আর খালু থাকতেন। তারা আমার উপর দয়া করে তাদের কাছে নিয়ে যায়। নতুন করে আবার পড়ালেখা শুরু করি। ওইখানে গিয়ে আর সাফওয়ানের সাথে যোগাযোগ করিনি। মনে অনেক জেদ তৈরি হয়, আর কখনো ফিরে যাব না, কোনো ছেলের সাথে সম্পর্ক করব না। এরপর খালার বাসায় থেকে ইন্টার কমপ্লিট করি, কিন্তু রেজাল্ট আশানুরূপ হয় না। পরে খালা আমাকে বলে, দেখ মা, তুই নার্সিংয়ে ট্রাই করে ওখানে সরকারিভাবে পড়তে পারলে তোর খরচ অনেক কমে যেত। খালার কথা মতো নার্সিং ট্রাই করি, আল্লাহ রহমতে পেয়েও যায়, এবং আজ এখানে দাঁড়িয়ে। পরে সাফওয়ানের সাথে তোমার আর দেখা হয়নি? হয়েছি স্যার। কোথায়? স্যার, আপনি যেখানে ছিলেন তার দক্ষিণ পাশে কর্নারে সিটে ছিল পা ভাঙা অবস্থায়। রিশাদ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে ওঠে, নিয়তি কোথায় নিয়ে যায়? তবে যাই হোক রিমলি, তুমি এখন নিজের পায়ে দাঁড়িয়েছ, কখন আর পেছনে তাকাবে না। তোমার সম্মান নিয়ে তুমি বেঁচে থাকবে। রিভেঞ্জ অফ নেচার বলতে একটা কথা আছে জানো তো, আর সেটাই হলো, হয়তো এখন সাফওয়ান তোমাকে দেখে জ্বলছে, তা জানি না স্যার, তবে এটা জানি কখনো পেছনে তাকাবো না। ঠিক আছে, শোনো, তুমি আমার বাড়িতে যেহেতু আছো, কখনো অন্যের বাড়ি মনে করবে না। এখন থেকে যতদিন তুমি এখানে আছো,
রুহামার সাথে বাড়ির সব দায়িত্ব তোমার। রিমলি, তুমি কি কোথাও বের হচ্ছ? জি স্যার, একটু বাইরে যাব, কিছু জিনিসপত্রের দরকার। রুহামা, ও জি স্যার, দেখুন একই অবস্থা। এ তো দেখি একদম তোমার মতো মাথায় হিজাব বোরকা পড়েছে। কি করব স্যার? আপনার মেয়েকে নিয়ে তো আমি পারি না, সে সব কিছু তো আমাকে কপি করে, এমনকি রান্না শান্তিতে করতেও পারছি না। তাই ভাবছি আপনার মেয়েকে আলাদা সংসার করে দেব, ওর জন্য টুকিটাকি কিনব। রিশাদ মেয়ের কাণ্ড আর রিমলির কথা শুনে হাসতে হাসতে শেষ। আচ্ছা, তাহলে যাও, আর এই নেও টাকা, যা যা লাগে কিনে নিয়ে এসো। ওকে স্যার। রিশাদ ডাক্তার সুনীলকে ফোন দেয়। কি বন্ধু, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, ভালোই। তোর কি অবস্থা? আমিও ভালো আছি। তার রিমলি কি ওর কাজ ঠিকঠাক করছে? করছে মানে একদম ঘরণী হয়ে গেছে, আর রুহামা ওর সাথে মিশে গেছে। ভাবছি ও চলে গেলে রুহামা আবার একা হয়ে যাবে, আর রুহামার এই হাসি, এই খুশি নষ্ট হয়ে যাবে। তা হাসি খুশি নষ্ট করার দরকার রেখে দিলেই পারো। মানে? না, কচি বাচ্চা, কিছু বুঝি না। রিমলিকে বিয়ে করে নে, তাহলে রুহামা নতুন মা পেল, তোর জীবনসঙ্গী হলো। সুনীল সব কিছু নিয়ে মজা করবি না। আমি বিয়ে করব না, এটাই আমার শেষ কথা। বিয়ে নিয়ে আমাকে আর কিছু বলবি না। রিশাদ সুনীলের ওপর একটু রাগ নিয়ে ফোন কেটে দেয়। রিমলি দুপুরে রান্না করছে, পাশে রুহামাও, সেও রিমলিকে দেখে রান্না করছে। রিমলির দোকানে গিয়ে ছোট ছোট হাঁড়ি পাতিল কিনে এনেছে। রিশাদের রান্নাঘরে চোখ পড়তেই রুহামার দিকে চোখ পড়ে। রুহামা ছোট ছোট হাঁড়ি পাতিল নিয়ে রান্নাবানি খেলছে। রিশাদ মুচকি মুচকি হাসছে আর বলছে, মেয়েটা আমার রিমলির সাথে একদম মিশে গেছে। আজ পরি বেঁচে থাকলে হয়তো এমনই হতো। পরির কথা মনে পড়তেই রিশাদের চোখ ছলছল করে ওঠে। স্যার, আপনি কাঁদছেন? কই না তো, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি কাঁদছেন। কিছু না, পরির কথা মনে হলো, তাই আর কি। পরি কে স্যার? পরি আমার স্ত্রী, রুহামার আম্মু। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করেন? পরির বিষয় জানতে চাইছো, তাই তো? হ্যাঁ স্যার। রুহামার মা কিভাবে মারা গেল? আচ্ছা বলছি, তুমি ভেতর থেকে আমার জন্য একটা চেয়ার নিয়ে আসো, আর এক কাপ কফি দাও। স্যার, এখন কফি? হুম। রিমলি রিশাতের কথা মতো একটা চেয়ার এনে দেয়। ততক্ষণ পর হাতে কফির কাপ দিয়ে বলে, নিন স্যার আপনার কফি। তুমি অনেক ফাস্ট কাজ করো রিমলি। রিশাত এবার চোখ বন্ধ করে কফিতে চুমুক দেয় আর বলতে শুরু করে, একদিন হঠাৎ আমার মা এসে আমাকে বলে, তোর জন্য মেয়ে দেখে এসেছি, কালই তোর বিয়ে। আমি আমার বিয়ের কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে যাই। এখনো পড়ালেখা শেষ হলো না, জব নেই, আর আম্মা বলা নেই ক নেই, এত হঠাৎ বিয়ে। আমাকে ভেঙচি কেটে বলে, কেন বাব্বু আসলে কি তোর ভাগের খাবার খাবে? আর যেটা প্রাপ্য সেটাই খাবে। আমার একটা মেয়ে থাকলে তো। কথা শেষ না করে আম্মা চলে যায়। আমারও তো পছন্দ অপছন্দ থাকতে পারে, কিন্তু মায়ের সাথে কথা বলার কোনো সাহস পাচ্ছি না। সাহস পাচ্ছি না বলতে আমাকে এড়িয়ে চলছেন। খালার কাছে গিয়ে জিজ্ঞেস করলে খালা উত্তর দেয়, কেন, তোর কোনো পছন্দ আছে যে বিয়ের কথা শুনে এমন মুখ ভার করে আছো? না, সেটা না, পছন্দের কেউ থাকলে তো বলতাম, কিন্তু আমার বিয়ে আর আমার মেয়ের সম্পর্কে জানার কোনো অধিকার নাই। পরে জেনে নিস, এখন নিজেকে প্রস্তুত কর বিয়ের জন্য। ভালোই ভালো বিয়েটা হয়ে গেল, বাসরাতে বউ দেখে আমি অবাক। ঘুমটা তোলো। জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? পরি একটু রাগ নিয়ে বলল, বারে, বিয়ে করেছেন নামটা জানেন না? আসলে আমার বিয়ে সেটাই আমি জানতাম না। আমার পছন্দ সবই। ও আচ্ছা, তো এখন কি আমাকে পছন্দ হয়েছে? নামটা তো বলবে। পরি। মাশাল্লাহ, তুমি পরীর মতোই সুন্দর। আমার আর পরীর সংসার ভালোই চলতেছিল, কিন্তু পরীর একটা সমস্যা ছিল, প্রতি মাসে রক্ত চেঞ্জ করতে হতো। প্রথম 6 মাস ও আমাকে জানায়নি, কোনো না কোনোভাবে বাবার বাড়িতে গিয়ে ট্রিটমেন্ট করাতো। 6 মাস পরে আমি জানতে পারি ওর থ্যালাসেমিয়া রোগ আছে। ওকে আমি প্রচণ্ড পরিমাণ ভালোবাসতাম, তাই আমার সাথে ওকেও আমেরিকায় নিয়ে যায়। ভেবেছি ওইখানে ওর ভালো চিকিৎসা করাবো। আমেরিকায় যাওয়ার পর ওখানে ট্রিটমেন্ট করাই। বছর খানিক যেতেই সুখবর পাই, আমি বাবা হতে যাচ্ছি। আমাদের ঘর আলো করে রুহামা আসে। একটা মিষ্টি সংসার ছিল আমার, কিন্তু সেটা বেশি দিন স্থায়ী হলো না। রুহামার যখন 3 বছর, তখন পরীর থ্যালাসেমিয়া রোগ সাথে ব্লাড ক্যান্সার ধরা পড়ে।
প্রথমবার যখন কেমো দেওয়া হয় তখনই ও আমাদের ছেড়ে চলে যায়। আমাকে আর আমার মেয়েটাকে একা রেখে স্বার্থপরের মতো সবাইকে ছেড়ে চলে যায়। রিমলির তরকারি নাড়ছে আর নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। এমন সময় রুহামা রিমলিকে জড়িয়ে ধরে বলে ওঠে, মামনি, আমাকে চকলেট দাও, রান্না করতে করতে আমি ক্লান্ত। রিমলির চোখের পানি মুছিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলে, কি রান্না করেছো যে এত ক্লান্ত? আসো, আমার সাথে দিচ্ছি। রিশাদ চুপচাপ রুমে গিয়ে পরীর একটা ছবি বের করে ছবির দিকে তাকিয়ে আছে, তার চোখের পানি ফেলছে। রিমলি রুহামাকে চকলেট বের করে দিয়ে রিশাতের রুমে ওকে দিতে দেখে রিশাদ কি যেন দেখছে। রিমলি মনে মনে ভাবে হয়তো পরি ম্যাডামের ছবি দেখছে। রিমলি একটু কাশি দিয়ে বলে, স্যার, আপনার হাতে কি ম্যাডামের ছবি? রিশাদ চমকে উঠে বলে, হ্যাঁ, আমাকে একটু দেখাবেন? সবই তো জানো, দেখলে সমস্যা কি? রিমলি পরীর ছবিটা হাতে নিয়ে বলে, মাশাল্লাহ স্যার, ম্যাডাম তো অনেক সুন্দরী ছিলেন। আসলেই পরীর মতোই সুন্দর। রিশা তার পরীর স্টোরি শুনলে রিমলি খুব মনমরা হয়ে থাকে। বেলকনিতে গিয়ে একা একাই ভাবে, নিয়তি মানুষকে কোথায় নিয়ে যায়, আল্লাহ জানে কার কপালে কি আছে। যে একদিন আমাকে আমি তার যোগ্য না বলে ফিরিয়ে দিয়েছিল, সে আজ খোড়া হয়ে বিছানায় যে ছেলেটা বলেছিল আমাকে নাকি তুই তুকারি ছাড়া বলা যায় না, সেই ছেলেটাও আপু সম্বোধন করে। আজ সাফওয়ান কেন আমার সাথে যোগাযোগ করতে চায়? ওর কি এখন অনুতাপ হয় না? ও আমার কত ক্ষতি করেছে, আমার মাকে নিয়েছে, আমার বাবার চাকরিটা খেয়ে ফেলেছে। আজ বাবার চাকরিটা থাকলে হয়তো সচ্ছল জীবনযাপন করতে পারতাম। রিশাদ স্যারের জীবনের গল্পটা আরও বেদনার। প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলেছে। মেয়েটা কত অল্প বয়সে মাহারা হয়েছে। আসলে আমরা মানুষকে যেমনই দেখি না কেন, তার যত যাই থাক, কিন্তু কোনো এক জায়গায় কোনো এক শূন্যতা সবসময় করে করে খায়। ভাবতে ভাবতে রিমলির নজরে পড়ে রিমনকে। রিমনকে দেখে রিমলির গলা শুকিয়ে আসে। উফ, আল্লাহ মাফ করো, এই শয়তানের হাত থেকে বাঁচাও। কি চাই ওরা, কি চাই? এখানের খোঁজ পেয়ে গেছে। রিমলি দ্রুত ব্যালকনি থেকে রমি গিয়ে রুহামার পাশে শুয়ে পড়ে। কি রে, কোনো খোঁজ পেয়েছিস? হ্যাঁ, আজকে গিয়ে বাড়িটা দেখে এসেছি। তোমার পাখি ওখানেই আছে। কে কে থাকে বাসায়? একটা ছেলে আর ছোট বাচ্চা, আর তাদের দেখাশোনা করে রিমলি। তুই এক কাজ কর, ওর বাসায় গিয়ে জিজ্ঞেস কর কত টাকা দিলে আমার এখানে আসবে। ভাইয়া, এটা বেশি হয়ে যায় না? কি বেশি হবে? ও একা একটা মেয়ে ওইভাবে দিনের পর দিন একটা ছেলের বাসায় পড়ে থাকে, এটা কেমন দেখায়? ও আমার কাছে আসুক, ওকে ডাবল টাকা দিব। এই নে টাকা, নিয়ে ওর মুখে ছুঁড়ে মারবি আর বলবি কত টাকা দিলে ও আমার কাছে আসবে। মাথায় আমার রক্ত উঠে গেছে। আর কয়টা দিন, তারপর ওকে কি অবস্থা করি ও কল্পনা করতে পারবে না। রিমন সাফনের কথা মতো রিশাতের বাসায় গিয়ে নক দিতেই রিশাত এসে দরজা খুলে দেয়। রিশাতকে দেখে চমকে ওঠে। এই ছেলেটাকে তো ওই দিন হসপিটালে দেখেছিলাম। তাহলে কি রিমলির পরিচয় কেউ কাউকে চায়? ভালোই তো, ঘরের মধ্যে মেয়ে নিয়ে এসে ফুর্তি করছেন। এসব কি বলছো? মুখ সামলে কথা বলেন। ঘরে একটা যুবতী মেয়ে রেখে বলছেন মুখ সামলে কথা বলতে। এর মধ্যে রিমলি এসে উপস্থিত হয়ে রিমনকে ঠাস করে একটা চট দিয়ে বলে ওঠে, এই শয়তান, তোদের সমস্যা কি? আমার মাকে তোদের জন্য হারিয়েছি, আমার বাবাকে চাকরিহারা করেছিস। আমাকে এমন একটা সময় তোর ভাই ফেলে গিয়েছিল, ভাবি নাই জীবনের একদিন বেঁচে থাকবো। হয়তো এই জন্যই বেঁচে আছি, তোদের মতো ইবলিশ শয়তানের সাথে আবার দেখা হবে। রিমন খুব ঠান্ডা মাথায় বলে, শুনুন আপু, মানুষ ভুল করে, ভাইয়াও ভুল করেছে, তাই সব ভুলে মাফ করে দেন, চলুন আমার সাথে। রিমন আবার একটা চর মেলে বলে দেয়, শোন, মরে যাব, তাও তোদের মতো জঘন্য কারো সাথে কথা বলার কোনো ইচ্ছে নাই। আর তোর ভাইকে বলিস অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, আর ভুলেও যেন আমার পিছনে না পড়ে। তাহলে তোর ভাইয়ের যে পাটা অবশিষ্ট আছে সেটাও ভেঙে দেব। রিমন দরজা থেকে বের হয়ে যায় আর বলতে থাকে, দেখে নেব, দুইটা চরের প্রতিশোধ নিবই। কিরে, রিমলির সাথে যোগাযোগ করতে পেরেছিস? রিমন খুব ভাবনা চিন্তা করে উত্তর করে, হ্যাঁ, গিয়ে মুখের ওপর তোমার দেওয়া টাকা ছুঁড়ে ফেলে দিয়ে এসেছি, আর বলেছি কত টাকা দিলে সে তোমার কাছে আসবে। কিন্তু ভাইয়া, কি বলবো তোমাকে, রিমলির এত তেজ তুমি না দেখলে বিশ্বাস করবে না। আমাকে বলে ওঠে, তোর ভাইয়ের মতো লম্পট দুশ্চরিত্র একটা লোকের সাথে আমার কোনো কথা নেই, খুব কষ্ট দিয়েছে আমায়।
ও যদি আমার পেছনে লাগে ওর যে পাটা আছে সেটাও ভেঙে দিবে। আমাকে পুতুল পেয়েছে, যখন মন চাইবে নাচাবে, মন চাইলে ছুঁড়ে মারল। সে আরও নানান কথা, তুমি শুনলে কষ্ট পাবে। সাফওয়ান কতক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করে, টাকাগুলো? বললাম না, মুখের ওপর ছুঁড়ে মেরে এসেছি। আর নিচে ফেলে দেওয়া টাকা আবার কি তুলে আনা যায়? রিমন, এটা তুই ঠিক করিসনি। ভদ্রভাবে বোঝালে পারতে। আমার তো মাথা অল্পতেই গরম হয়ে যায়। হসপিটালের বেডে শুয়ে থাকতে থাকতে মন মেজাজ অল্পতেই খিটখিটে হয়ে মাথা গরম হয়ে ওঠে। তাই বলি, তুই ওর সাথে খারাপ বিহেভ করবি? ও কত রাগ অভিমান নিয়ে আছে আমার উপর জানিস? স্টুপিটের মতো কাজ করিস কেন? আসলে ভাইয়া, তুমি তো বললে। সাফওয়ান ঠান্ডা মাথায় বলে, আমার এই কৃত্রিম প্রাণী হাঁটতে হাঁটতে আরও 15 দিনের মতো লাগবে। ততদিনে হাল ছাড়লে হবে না। তুই এক কাজ কর, আমার জন্য 30টা লাল গোলাপ নিয়ে আয়। লাল গোলাপ দিয়ে কী করবে? রিমলির কাছে পাঠাবো। মানে, ও যেন বুঝে আমি ওকে সত্যি ভালোবাসি। সাথে একটা চিরকুট দিব, তুই সেটা ওর দরজায় রেখে আসবি। এই কাজের জন্য আমার লাভ। রিমলিকে যদি পাই তাহলে তোকে তোর পছন্দের বাইক কিনে দেব। সত্যি? ওকে বস, তাহলে ব্যবস্থা করছি। রিমন বাইরে বের হয়ে পকেট থেকে টাকা বের করে গায়ের উপর টাকা নিয়ে বাতাস দেয় আর বলে, উফ ভাইয়া, তুমি অনেক বোকা। টাকাগুলো রিমলির মুখে না, আমার পকেটে। স্যার, আপনার হাতের ব্যান্ডেজ খোলার সময় তো প্রায় হয়ে এসেছে। 10 দিনের মতো লাগবে। আর তাহলে আপনি পুরো সুস্থ হয়ে উঠবেন। তারপর আমি আবার আমার কর্মস্থানে ফিরে যাব। আচ্ছা রিমলি, আমরা তো এক ছাদের নিচে কতদিন আছি। তুমি এখান থেকে চলে যাওয়ার পর আমাদের কথা মনে পড়বে না? না মানে রুহামাকে মিস করবে না? রিমলি জোরে একটা নিঃশ্বাস ছেড়ে বলে, হ্যাঁ স্যার, মনে তো পড়বেই। জীবনের নতুন আর ভিন্ন রকমের একটা অভিজ্ঞতা হলো, যা আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। বেশি খারাপ লাগবে রুহামার জন্য। সবসময় রুহামাকে মিস করব। আমাকে মিস করবে না? রিমলি একটু লজ্জা পেয়ে বলে, জি স্যার, মনে তো হবেই, বললাম না, জীবনের একটা অভিজ্ঞতা। এর মধ্যে রুহামা এসে রিমলিকে জড়িয়ে ধরে, মামনি, কোথায় যাবে? আমাকে রেখে মামনি আর কোথাও যেতে পারবে না। মামনি সারা জীবন আমার সাথেই থাকবে। বলো মামনি, থাকবে না বলো? মামনি থাকবে না? রিমলি চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো উত্তর দিচ্ছে না। রুহামা রিশাদকে জড়িয়ে ধরে, ও বাবাই, মামনি কি আমাকে ছেড়ে যাবে? বলো না মামনিকে, আমাকে যেন আর ছেড়ে না যায়। আমার মামনিকে ছাড়া অনেক কষ্ট হয়। রিশাদ চুপচাপ দাঁড়িয়ে আছে, মেয়েকে উত্তর দেওয়ার মতো কোনো উত্তর রিশাদের কাছে নেই। হঠাৎ দরজায় কেউ বেল দিলে রিমলি গিয়ে দরজা খোলে, কিন্তু বাইরে কাউকে দেখতে পায় না। নিচে তাকিয়ে দেখে অনেকগুলো গোলাপ, আর গোলাপের মাঝে একটা চিরকুট। রিমলি সেগুলো হাতে নিয়ে রিশাদকে উদ্দেশ্য করে বলে, স্যার, আপনাকে কেউ হয়তো এগুলো পাঠিয়েছে। রিশাদ চমকে উঠে বলে, আমাকে কে পাঠাবে? আমার এখানে সুনীল ছাড়ার কোনো শুভাকাঙ্ক্ষী নেই। রুহামা রিমলির হাত থেকে গোলাপগুলো ছোমেরে নিয়ে যায় আর বলে ওঠে, এগুলো সব আমার। সবগুলো কলি নিয়ে রুহামার রুমে চলে যায়। আরে রুহামা, আসতে যাও, গোলাপে কিন্তু কাটা আছে। রিমলিও রুহামার পেছন পেছন রুমে চলে যায়। রিশাদের কেমন যেন একটা খারাপ লাগা কাজ করছে। গোলাপগুলো কে দিল? রিমলির বয়ফ্রেন্ড না তো? আচ্ছা, আমার রিমলির জন্য এত খারাপ লাগছে কেন? রিমলি চলে যাবে কথাটা মনে হলেই কেমন যেন একটা শূন্যতা কাজ করছে। আমি মনে হয় একটু বেশি ভাবছি। রিমলি রুহানার কাছে গিয়ে গোলাপের মাঝখান থেকে চিরকুটটা খুলে পড়ে বুঝতে পারে এটা সাফওয়ানের কাজ। রিমলি মনে মনে সিদ্ধান্ত নেয়, ডাক্তার সুনীলের সাথে কথা বলে খুব তাড়াতাড়ি চলে যাবে এখান থেকে, না হলে অতীত ওর পিছু ছাড়বে না। কোনোদিন অতীতকে আর জায়গা দিবে না, এই প্রতিজ্ঞা করে রিমলির চোখে পানি মুছে চিঠিটা টেবিলের ওপর রেখে দেয়। এদিকে রুহামা আপন মনে গোলাপগুলো ছিঁড়ে ছিঁড়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলছে আর হাসছে, খুব আনন্দ হচ্ছে। রিশাতের রাতে ঘুম ভেঙে গেলে রিশাত উঠে বসে। হাত ভালো হয়ে গেলেই রিমলি চলে যাবে, কেমন যেন খুব খারাপ লাগছে। রিশাত ভাবতে পারছে না এমন কেন লাগছে। রিমলি তো ওর কেউ না, শুধু একজন নার্স আর কিছু না। রিশাত কিছু না ভেবেই রিমলির রুমের দিকে হাঁটা শুরু করে। রুমে পা দেওয়ার সাথে সাথেই আবার পিছিয়ে নিয়ে মনে মনে বলে, এভাবে একজনের রুমে ঢোকা ঠিক হবে না। ভুল ঠিক ভেবে লাভ নেই, এসেছি তখন মেয়েটাকে দেখিয়ে যায়।
রিশাদ রুমে গিয়ে দেখে সারা ঘরে গোলাপের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে, আর তার মাঝখানে রুহামা রিমলিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। রিমলিও মায়ের মতো রুহামাকে আগলে নিয়েছে। রিশাদ একটু এগিয়ে গিয়ে রুহামা আর রিমলির গায়ে কাঁথা টেনে দেয়। রুম থেকে বের হয়ে আসতে যাবে, তখন টেবিলের ওপর একটা ছোট কাগজ দেখতে পায়। টেবিলের কাছে গিয়ে চিরকুটটা হাতে নিল। ড্রিম লাইটের আলোতে লেখাগুলো পড়া যাচ্ছে না, তাই রিশাদ রুমে এনে পড়তে শুরু করে। চিরকুটে লেখা ছিল, আমার প্রিয়তমা রিমলি, প্লিজ রিমলি, আমাকে ক্ষমা করো। জানি আমি অনেক অপরাধ করেছি, সব মাফ করে শেষবারের মতো একটা সুযোগ দাও। দেখো, তোমাকে আর কখনো কষ্ট দিব না, রানী করে রাখবো তোমাকে। রিশাদ চিরকুট রাগে ছিঁড়ে ফেলে আর বলে ওঠে, কষ্ট দিয়ে এখন আসছে ভালো শাস্তে? এমন একটা মেয়েকে কিভাবে কষ্ট দিতে পারে? রিমলি খুবই ভালো একটা মেয়ে, ওকে কষ্ট দেওয়া তো মোটেও ঠিক হয়নি। রিমলি তোর কাছে কোনোদিন ফিরে যাবে না, তুই ওকে আবারও কষ্ট দিবি। রিমলি সকালে উঠে হসপিটাল গিয়ে ডাক্তারের সুনীলের কাছে যায়। স্যার আসবো? রিমলি যে, আসো আসো স্যার, কয়েকদিন পরে রিশাদ স্যারের হাত ঠিক হয়ে যাবে আর আমাকে মুক্ত করে দিবেন। কয়েকদিনের ছুটিতে আমি বাড়ি চলে যাব। ডাক্তার সুনীল কতক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা রিমলি, তুমি কি রোহানার মা হয়ে যেতে পারো না? কি বলছেন স্যার? ঠিকই বলছি, তুমি অনেক ভালো মেয়ে, আর রুহামা তোমাকে খুব ভালোবাসে। তুমি কি পারো না মামরা মেয়েটার মা হতে? জানি তোমার কাছে এই প্রস্তাব রাখাটা অন্যায়, তবুও বলছি, রিশাদের বয়স বেশি না, ওর মা ওকে অল্প বয়সে বিয়ে করিয়েছে। স্যার, আপনি আমাকে কি পেয়েছেন? দেখুন স্যার, আমাকে ক্ষমা করুন, আমি কখনো বিয়ে করব না। প্লিজ স্যার, আমাকে আর কোনো পরীক্ষার সামনে দাঁড় করিয়েন না। ডাক্তার সুনীল কিছু একটা ভেবে বলেন, আচ্ছা ঠিক আছে, রিশাতের হাত ঠিক হলেই তুমি ছুটি পাবে। ধন্যবাদ স্যার। রিমলি দ্রুত পায়ে বাসায় চলে আসে। রিশাদ, কোথায় গিয়েছিলে? হ্যাঁ, হসপিটাল গিয়েছিলাম। রিশাদ রিমলিকে আর কোনো প্রশ্ন করে না, তবে মনে কেমন যেন একটা কষ্ট অনুভব হলো। রিমলিকে সাফনকে দেখতে গিয়েছিল হসপিটালে, তাহলে কি রিমলি সাফনের কাছে ফিরে যাবে? যাবে যাক, তাতে আমার কি? আমার কেন কষ্ট হচ্ছে? ওর ভালোবাসার কাছে ফিরে যাবে, যাক, সুখী হোক, ভালো থাকুক সব সময়। মেয়েটা আমার অনেক উপকার করেছে। রিমলির রুমে গিয়ে ভাবছে, সুনীল স্যার এগুলো কি বলছেন? রুহামার মা আমি কিভাবে হব? আর রিশাদ স্যার, সে কি আমাকে কখনো মেনে নেবে? সে তো পরি ম্যাডামকে এখনও অনেক ভালোবাসে। না, এটা হয় না। উফ, এখান থেকে বের হতে পারলে হয়। জানি না জীবনের শেষ পাতায় কি আছে। এর মধ্যে রিমলির ফোনে বাড়ি থেকে ফোন আসে। রিমলি ফোন তুলে দেখে ওর সৎমা ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। শোনো, তোমার জন্য খবর আছে, ভালো একটা সম্বন্ধ এসেছে। তাই সামনের মাসের 5 তারিখ তুমি বাড়িতে আসবে। 8 তারিখ তোমার বিয়ে। মা, আপনাকে আমি বললাম না আমি বিয়ে করব না? তুই বিয়ে করবি না, তোর ঘাড়ে বিয়ে করবে। তোর বাবা অসুস্থ, সে চায় তোর বিয়ে দেখে যেতে। ছেলে পুলিশে জব করে, আগে একটি বিয়ে ছিল কিন্তু ডিভোর্স হয়ে গেছে। তোমার ছবি দেখে তোমাকে পছন্দ করেছে। সব ঠিকঠাক থাকলে 8 তারিখ বিয়ে। রিমলি কিছু বলতে যাবে, তার আগেই রিমলির সৎমা ফোন কেটে দেয়। রিমলি কতক্ষণ চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয় বিয়েটা করিয়ে নেবে, তারপর ভাগ্যে যা আছে তাই হবে। রিমলি ওর মায়ের কথা ভাবছে, এভাবে বিয়ে করাটা কি ঠিক হবে? আমি তো কখনো মা হতে পারবো না। একবার যদি ছেলের সাথে যোগাযোগ করতে পারতাম, তাহলে বিয়েটা ভেঙে দিতে পারতাম। কিন্তু আমার মায়ের জন্য তো সেটা কখনো সম্ভব হবে না। উনি যা বলেন সেটাই করেন। বাবাকে কি বলবো, বাবা সে নিজেই অসহায়। ভেবেছি এবার নিজের মতো করে বাঁচব, কিন্তু সেটাও হলো না। রিমলি, কি ভাবছো? কোনো সমস্যা? না না স্যার, কোনো সমস্যা না। তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। না, আসলে স্যার, কোনো সংকোচ রেখো না, তুমি আমার কাছে বলতে পারো। রিশাদ মনে মনে চিন্তা করে, সাফনের সাথে সম্পর্ক ঠিক করার কথা বলবে রিমলি, নাকি সাফন ওকে কোনো ভয় দেখিয়েছে? না আসলে স্যার, আমার মা আমার বিয়ে ঠিক করেছেন সামনের মাসে 8 তারিখ। 5 তারিখ ছুটি নিয়ে বাড়িতে যেতে বলেছেন। আপনার তো 3 তারিখ হাতের ব্যান্ডেজ খুলে ফেলবে, হাত ঠিক হয়ে যাবে। তার পরের দিন আমি বাড়িতে চলে যাব। ও আচ্ছা, তুমি কি বিয়েতে রাজি? আজ হোক কাল বিয়ে তো করতে হবে।
আর আমার মা, সে যা বলেন তাই করতে হবে, না হলে সব প্রেশার আব্বুর ওপর দিবে। ছেলে কি করে? পুলিশ। ও, অভিনন্দন। দাওয়াত দিবে না? রিমলি মুখে জোরপূর্বক হাসি এনে বলে, হ্যাঁ স্যার, অবশ্যই যাবেন। আপনি গেলে খুব খুশি হব। আমি তোমাকে বিয়ে উপলক্ষে একটা গিফট পাঠাবো। আমার মনে হয় যাওয়া হবে না। জানতাম আপনি যাবেন না, শুধু ঢং করেন। গরিবের বাড়ি কি হাতির পা পড়ে? কি বিড়বিড় করছো? রিমলি জিভ কেটে বলে, না স্যার, কিছু না। আমি রুহামার ঘরে গেলাম। রিশাদ দীর্ঘশ্বাস ছেড়ে মন খারাপ করে বসে পড়ে, কিন্তু এই মন খারাপের কোনো কারণ খুঁজে পাচ্ছে না। তবে মনে হচ্ছে মনে খুব হাহাকার কাজ করছে। আচ্ছা, রিমলি বিয়েটা না করলেই তো? না, এগুলো কি ভাবছি? ওর ভবিষ্যৎ আছে, ওর সংসার হবে, দোয়া রাখি ওর সুন্দর একটা জীবন হোক। মেয়েটা অনেক কষ্ট আর প্রতিকূলতার মাঝে বড় হয়েছে। এসব ভাবতে ভাবতেই রিশাদ মুচকি একটা হাসি দেয়। সাফওয়ান আজও প্ল্যান করে রিমলির জন্য গোলাপ পাঠাবে। যেই ভাবা সেই কাজ। রিমনকে দিয়ে আজকেও 30টি গোলাপ আর একটা চিরকুট পাঠায়। রিমন আজকেও দরজায় বেল দিয়ে ফুল আর চিরকুট রেখে যায়। রিমলির দরজা খুলে ফুলগুলো দেখে রাগে কটকট করছে। কি পেয়েছে শয়তানটা? লজ্জা শরম বলতে কিছু নাই। এত অপমান করার পরও আবার আজকে ফুল পাঠিয়েছে। এই ফুল আমি ঘরেই তুলব না। ফুলগুলো ফেলে দেবে এর মধ্যে রুহামার চোখে পড়ে। রুহামা ফুলগুলো দেখে সাথে সাথে রিমলির হাত থেকে নিয়ে বলে, আজকে ফুল? আচ্ছা মামুনি, এই ফুল প্রতিদিন কে পাঠায়? জানি না। ফুলগুলো আমাকে দাও, ফেলে দিব না। এগুলো দিয়ে আমি খেলবো, কাউকে দিব না। রিমলি ভাবে, ফেলে কি করব? তার চেয়ে রুহামা খেলো। এখন ফুল নিয়ে গেলে আবার কান্নাকাটি শুরু করবে। ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে সারা ঘর তুমি নষ্ট করো। এগুলো আমাকে আবার পরিষ্কার করতে হয়। যাও মামুনি, আমি সব পরিষ্কার করব। আসছে আমার কাজ করনি? দেখে নিও, আমি তোমার থেকে ভালোভাবে ঝাড়ু দিব। তুমি যেইভাবে দাও, সব কিছুতেই আমাকে কফি করা, তাই না? রিশাদ রুহামার হাতে ফুল দেখিয়ে জিজ্ঞেস করে, এগুলো আজকেও কি তোমার প্রাক্তন পাঠিয়েছে? স্যার। কিন্তু আপনি জানলেন কিভাবে? কালকে একটা চিরকুট পেয়েছিলাম। ও, তাহলে কালকে আমার চিরকুটটা রুহামা না, আপনি ছিঁড়ে টুকরো টুকরো করেছেন। কিন্তু কেন? কি বিড়বিড় করছো আবার? না মানে স্যার, চিরকুটটা আপনি ছিঁড়েছিলেন। রিশাদ রিমলির এমন প্রশ্নে একটু বিব্রত হয়। আসলে তো রাতে আমি চিরকুটটা ছিঁড়ে ফেলেছিলাম, কিন্তু কেমন এমনটা করেছিলাম আমি তো নিজেও জানি না। মানে আসলে, আচ্ছা স্যার, বাদ দেন। ওই চিরকুট নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা স্যার, রুহামা দেখতে কার মতো হয়েছে? আপনার মতো নাকি পরি ম্যাডামের মতো? চেহারার গঠন কিছুটা আমার মতো, কিন্তু গায়ের রং তোমার পরি ম্যাডামের মতো লাল ফর্সা। ও, তবে স্যার, যাই যা বলেন, কালোর মধ্যে কিন্তু আপনার চেহারার গঠন খুবই সুন্দর। আমার কাছে আপনার চেহারাটা ভালো লাগে। রিশাদ কাশি দিয়ে একটু নড়ে চড়ে দাঁড়ায়। হয়েছে হয়েছে, রান্না করবে না? হ্যাঁ স্যার, এক্ষুনি যাব। ওকে, চলো, তুমি রান্না করবে। আমি আর রুহামা পাশে বসে তোমাকে সঙ্গ দেব। তাহলে তোমার কাজ করতে ভালো লাগবে। আমার একা একা শুয়ে থাকতে বোরিং লাগে। ওকে স্যার, চলুন। থানায় বসিয়ে রোহান রিমলির ছবি দেখছে। এমন সময় রোহানের ফ্রেন্ড অনি জিজ্ঞেস করে, কী রে, তোর নাকি আবার বিয়ে ঠিক হয়েছে? তা ভাবিকে দেখাবি না? এই দেখ কেমন। ছবি দেখে মনে হচ্ছে নার্স। হ্যাঁ, একটা বেসরকারি হসপিটালে জব করে। দেখতেও মোটামুটি ভালো। ছবিতে ভালোই মনে হচ্ছে। তবে তুই কি সামনাসামনি দেখেছিস? না, দেখিনি। দেখতে শুনতে ভালোই শুনেছি। জব করে এটা বেশি পছন্দ। ও, তাহলে তুই জব দেখে পছন্দ করেছিস? কিন্তু তোকে একটা কথা না বললেই নয়। চরিত্রটা একটু পাল্টা, না হলে আলিশা ভাবির মতো নতুন ভাবিও চলে যাবে। আরে ব্রো, চিল নে চিল। চরিত্র নিয়ে কথা বলিস না। কয়দিন একটু ফুর্তি করি। মানে কি রোহান, তোর একটু লজ্জা করে না? নিজের প্রতি ঘৃণা আসে না? এগুলো কি ঠিক? তুই সব মেয়েদের সাথে রিলেশনে যাস, দুদিন পর আবার ছেড়ে দে। এমন একটা অবস্থা হবে যে তোর পাশে কেউ থাকবে না, তারপরে ঘুষ নাও। এটা কি ঠিক? বার্ধক্য বয়সে যখন পৌঁছাবি তখন নিজের কাছেই নিজেকে অপরাধী লাগবে। কাউকে পাশে পাবি না। আল্লাহর তরফ থেকে নেমে আসবে অভিশাপ। আরে ভাই, থাম তো, লেকচার দিস না। কিছু হবে না। দেখ, আলিশা চলে গেছে, তাতে কি আলিশার চেয়ে ভালো কেউ জীবনে আসতে চলেছে? জীবন একটাই,
সেটা উপভোগ করছি। এভাবে উপভোগ এখন একটু ভালো হরে ভাই। এসব ভালো না। এই আনন্দ ফুর্তি একদিন ধুলোর সাথে মিশে যাবে। কবরে শুধু নেক আমলটুকুই যাবে। বাদ দিয়ে এগুলো। পরকালের চিন্তা তুই কর একটু। হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াকে মহব্বত করল সে তার পরকালকে ক্ষতিগ্রস্ত করল, আর যে ব্যক্তি পরকালকে মহব্বত করল সে তার দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করল। সুতরাং তোমরা অস্থায়ী বস্তুর উপর চিরস্থায়ী বস্তুকে প্রাধান্য দাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমরা জেনে রেখো, এই পার্থিব জীবন ক্রিয়া, কৌতুক, চাকচিক্য, সৌন্দর্য, তোমাদের মধ্যে পারস্পরিক আত্মশ্লাঘা এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধির প্রতিযোগিতা মাত্র। এর দৃষ্টান্ত বাড়িধারা নেয়, যার দ্বারা উৎপাদিত শাকসবজি কৃষকদেরকে চমকৃত করে, অতঃপর তা পরিপক্ক হয় এবং তুমি তাকে হলুদ বর্ণ দেখতে পাও, যা অবশেষে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পরকালে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টি। এই পার্থিব জীবন সাময়িক ছলনাময়ী, ভোগবস্তু ব্যতিরিকে কিছুই নয়। অথচ আজ আমরা পার্থিব জীবনের জন্যই যখন যা ইচ্ছে তাই করে যাচ্ছি। পার্থিব জীবনে প্রসঙ্গে হাদিসে বর্ণিত হয়েছে, হজরত সাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, এক ব্যক্তি হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসে বললেন, হে আল্লাহ রাসূল, আমাকে এমন একটি কাজের নির্দেশ দিন যা করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন এবং মানুষেরাও আমাকে ভালোবাসবে। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়া ত্যাগ করো, আল্লাহ তোমাকে ভালোবাসবেন এবং মানুষের কাছে যা আছে তার প্রতি লালসা করো না, তবে লোকেরা তোমাকে ভালোবাসবে। আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত ভুলে দুনিয়ার লোভ লালসায় মজে থাকি, তবে কি করে আমরা পরকালে শান্তি ভোগ করব? হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুমিনের জন্য ইহকাল কয়েদখানা ও অবিশ্বাসীর জন্য জান্নাত। মুমিন ব্যক্তির কাছে এই দুনিয়াটা বন্দিখানা নেয়, কারণ সে কোনো কাজ করার আগে ভেবে নেয় এতে আল্লাহর নিষেধাজ্ঞা আছে কিনা। তাই সে সবসময় সঠিক পথে চলার চেষ্টা এবং আল্লাহর ইবাদতে মত্ত থেকে পরকালের সুখময় জীবন কামনা করে। আর দুনিয়ার পাপিষ্ঠ লোকেরা পাপ কাজ করার ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যায়। তারা মনেই করে না পরকালের কথা, যার ফলে তারা যত প্রকার খারাপই আছে সবই করে যায় নির্ভয়ে। এরা খারাপ কাজ করে ক্ষান্ত হয় না, বরং তারা পৃথিবীকে সারা জীবনের আবাসস্থল ভেবে এই পৃথিবীর মোহে আকৃষ্ট হয়। দুনিয়াদাররা আল্লাহ তাআলাকে ভয় করবে তো দূরের কথা, আল্লাহ তাআলার অস্তিত্বকে নিয়েও তামাশায় মেতেছে। তাদের কাছে পার্থিব জগৎটাই সব, পরকাল নিয়ে তাদের কোনো চিন্তা নেই। অথচ তারা একবারের জন্য ভাবে না যে বিশ্বময় মহামারী করোনার কাছে সম্পদশালী দেশও আজ নিরুপায়। তাদের অর্থের দম্ভ আর বাহ্যিকতার কাজ কোনো মূল্যই নেই। তাই আমরা যদি এই ক্ষণস্থায়ী পার্থিব জীবনের মায়াত্যাগ করে একবার পরকালের চিন্তা করে কাজ করি, তাহলে হয়তো নিজে এবং আমাদের পরিবারগুলোকে পরকালের আগুনের আযাব থেকে রক্ষা করতে পারব। কেননা এ দুনিয়া হচ্ছে পরকালের সঞ্চয় জমানো স্থান। আমরা যত ভালো কাজ করব, পরকালে আমাদের পাল্লা ততই ভারী হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া পেছনের দিকে চলে যাচ্ছে আর পরকাল সামনে চলে আসছে। এ দুটির প্রতিটির রয়েছে প্রবল আসক্তি। সুতরাং তোমরা পরকালের প্রতি আসক্ত হও, দুনিয়ায় আসক্ত হইও না। কারণ এখন আমলের সময়, কিন্তু হিসাব নেই, আর আগামীকাল হবে হিসাবের, সেখানে আমল করার সুযোগ নেই। তাই পার্থিব ভোগবিলাসে মত্ত না হয়ে পরকালের কথা স্মরণ করে যাবতীয় মন্দ কাজ পরিহার করি আর সৎপথে জীবনযাপন করার চেষ্টা করি। তোর লেকচার শেষ হলে এখান থেকে দূর হ। বন্ধু বন্ধুর মতো থাক, তুই তোর নিজের চিন্তা কর, আমাকে নিয়ে ভাবতে হবে না। ৮ তারিখ আমার বিয়ে, পালি খেতে আসিস। আর যদি বিয়ে খেতে আসতে বিবেকে বাধা দেয় তাহলে আসিস না। বলে রোহান অনির কাছ থেকে উঠে যায়। অনি হাঁ করে তাকিয়ে আছে, কেমন শক্ত, এত বোঝালাম তাও বুঝল না, ভুল বুঝেই চলে গেল। সাফনের কথা মতো রিমন প্রতিদিন ফুল দিয়ে যেত। রিশাদ কয়েকদিনে প্রচুর বিরক্ত। রিশাদ নিচে গিয়ে দারোয়ানকে বলে আসে, যদি কেউ গোলাপ নিয়ে ভেতরে আসার চেষ্টা করে তাকে যেন কোনোভাবে ভেতরে ঢুকতে না দেওয়া হয়। দারোয়ান রিশাদের কথা মতো রিমনকে আর বাসার মধ্যে প্রবেশ করতে দেয়নি। রিমন সাফনকে বলে আসে, আমাকে ভেতরে ঢুকতে দেয়নি,
হয়তো দারোয়ানকে মানা করে দিয়েছে। আচ্ছা, তোকে আর যেতে হবে না। আর কয়টা দিন তো রিমলির সাথে সামনাসামনি আমি নিজে গিয়ে কথা বলবো। এদিকে রিশাদ মনে মনে খুব খুশি। দুদিন ধরে ফুল আসে না। রিশাদ রিমলিকে পরীক্ষা করার জন্য রিমলিকে ডেকে প্রশ্ন করে, আচ্ছা রিমলি, এখন তো দেখছি আর কেউ ফুল পাঠাচ্ছে না, কিছু হয়েছে নাকি ভালোবাসা কমে গেছে? স্যার, কি যে বলেন না, অনেক শান্তিতেই আছি। এই আপদ জীবন থেকে বিদায় নিলেই বাঁচি। আর একটা দিক দিয়ে ভালো হয়েছে। ভ্রুকুচকে রিশাদ জিজ্ঞেস করে, কি ভালো হয়েছে? রিমলি একটু মুখ বাঁকা করে বলে ওঠে, এই যে প্রতিদিন আপনার কন্যা ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে রুম নষ্ট করত আর আমার পরিষ্কার করতে হতো, এখন আর সেটা লাগছে না। তবে ফুল না আসায় রুহামা ভীষণ চিন্তিত। হা হা হা, তা বেশ বলেছ। রুহামার খেলার জন্য ফুলগুলো বেস্ট ছিল। তোমার বিয়ের কতদূর ছেলে দেখেছ? না, দেখিনি। তবে শুনেছি দেখতে মাশাল্লাহ ভালো। তবে একটা টেনশন রয়ে গেছে। কি? চেহারা মাশাল্লাহ হলে কি হবে, চরিত্র যদি আস্তাক ফিরুল্লাহ হয়? বুঝলাম না। মানে একটু খোঁজ নিতে পারতাম ছেলের সম্পর্কে, কিন্তু তা তো হচ্ছে না। আমার মা আমাকে ছেলের সাথে যোগাযোগ করতে দিবেন না, ঠিকানাও দিবেন না, যদি বিয়ে ভেঙে দিই সেই ভয়ে। ও, আসলেই দুঃখজনক। তা কি করবে ভেবেছ কিছু? কি ভাববো, ভাগ্যে যা আছে তাই তো হবেই। তাই ভাবছি বিয়ের আগের কয়দিন ইস্তেখারার নামাজ আদায় করব। ইস্তেখারার নামাজ সেটা কি? এটা পড়লে কি হবে? কোনো কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছি। দোদুল্যমানতা ও দোটানায় আটকে থাকে মন অস্থির হয়ে। পেন্ডুলামের মতো একবার ওদিক করি। মনে করেন এই নামাজটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা সঠিক সিদ্ধান্ত পাওয়া বা সিদ্ধান্ত নেওয়ার নামাজ। প্রখ্যাত হাদিস বিরাসত ইবনে হাজার রহমতুল্লাহ আলাই হাদিসটির ব্যাখ্যায় বলেন, ইস্তিখারা করা মানে কোনো বিষয় বাছাই ও নির্বাচন করার ক্ষেত্রে আল্লাহর সাহায্য চাওয়া। উদ্দেশ্য হচ্ছে যে ব্যক্তিকে দুটি বিষয়ের মধ্যে একটি বিষয় বাছাই করে নিতে হবে, সে যেন উত্তমটি বাছাই করে নিতে পারে, সে প্রার্থনা করা। ইবনে আবু জামরা রহমতুল্লাহ আলাই বলেন, ইস্তিখারার গণ্ডি শুধু মোবাহ বিষয়ের ক্ষেত্রে এবং এমন মুস্তাহাবের ক্ষেত্রে সীমাবদ্ধ যে মুস্তাহাব অপর একটি মুস্তাহাবের সঙ্গে সংঘর্ষিত। সুতরাং দুটির কোনটি আগে পালন করবে কিংবা কোনটি বাদ দিয়ে কোনটি পালন করবে সেক্ষেত্রে প্রযোজ্য। অবশ্যই ইস্তিখারার বড় ছোট সব বিষয়কে অন্তর্ভুক্ত করে, কারণ অনেক ছোটখাটো বিষয়ের ওপর অনেক বড় বিষয় নির্ভর করে থাকে। ইবনে আবু জামরা রহমতুল্লাহ আলাই আরও বলেন, ইস্তিখারার দোয়ার আগে নামাজ পড়ার রহস্য হল, ইস্তিখারার উদ্দেশ্য হচ্ছে একসঙ্গে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করা। আর এটি পেতে হলে মহান আল্লাহর দরজায় কড়া নাড়া প্রয়োজন। আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন, তার সন্তুষ্টি জ্ঞাপন, তার কাছে ধারণা দেওয়ার ক্ষেত্রে নামাজের চেয়ে কার্যকর ও সফল আর কিছু নেই। মৌলিক উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে বলা, আপনি আমার জন্য যেটা সহজ করে দেন। মোট কথা, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে আল্লাহর সাহায্য পেতে এবং কল্যাণকর কাজ নির্বাচন করতে ইস্তেখারার নামাজ পড়তে হয়। এই নামাজ পড়ার নিয়ম হলো 2 রাকাত নফল নামাজ পড়ে উল্লিখিত দোয়া পড়ে আল্লাহর কাছে সাহায্য ও কাজ যেন সহজসাধ্য হয় সেই প্রার্থনা করা। জাবির বিন আবদুল্লাহ আল সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সব বিষয়ে ইস্তেখারা করার শিক্ষা দিতেন। যেভাবে তিনি তাদের কোরআনের সূরা শিক্ষা দিতেন, তিনি বলতেন, তোমাদের কেউ যখন কোনো কাজের উদ্যোগ নেয় তখন সে যেন 2 রাকাত নফল নামাজ পড়ে, অতঃপর দোয়া করবে। জানেন স্যার, আরবি দোয়াটার অর্থটা খুব সুন্দর। আমার কাছে দোয়ার অর্থটা এত ভালো লাগে, বলো তো। হে আল্লাহ, আমি আপনার জ্ঞানের সাহায্যে আপনার কাছে কল্যাণ প্রার্থনা করছি। আমি আপনার শক্তির সাহায্যে শক্তি ও আপনার অনুগ্রহ প্রার্থনা করছি। কেননা আপনি ক্ষমতাবান, আমি ক্ষমতা রাখি না। আপনি জ্ঞান রাখেন, আমার জ্ঞান নেই, এবং আপনি অদৃশ্য বিষয়ে সম্পূর্ণ পরিজ্ঞাত। হে আল্লাহ, আপনার জ্ঞানে আমার এই কাজ নিজের প্রয়োজনে নামলক্ষ্যে করবে অথবা মনে মনে স্মরণ করবে, আমার বর্তমান ও ভবিষ্যৎ জীবনের জন্য কল্যাণকর হলে আপনি তা আমার জন্য নির্ধারণ করে দিন, সেটা আমার জন্য সহজ করে দিন এবং তাতে বরকত দিন। হে আল্লাহ, আর যদি আপনার জ্ঞানে আমার এই কাজ আর দিনদারি জীবন জীবিকা ও কর্মের পরিণামে অকল্যাণকর হয়, তবে আপনি আমাকে তা থেকে ফিরিয়ে দিন এবং সেটাকেও আমার থেকে ফিরিয়ে রাখুন। আমার জন্য সর্বক্ষেত্রে কল্যাণ নির্ধারণ করে রাখুন।
এবং আমাকে সেটার প্রতি সন্তুষ্ট করে দিন। ও আচ্ছা, তাহলে দেখো কি হয়। আল্লাহ ভরসা, তোমার জন্য সবসময় দোয়া করি তিনি যেন তোমাকে তোমার জন্য উত্তম জিনিসটাই দান করেন। আমিন। আচ্ছা স্যার, হাত ভালো হলে গেলেই তো আপনি বিদেশে চলে যাবেন। হুম, এ তো মাসখানেক থাকবো, তারপর চলে যাব। ও, মনে পড়বে আমার কথা? অবশ্যই, কেন মনে পড়বে না? তুমি আমার যে উপকার করেছো, আমার মেয়েটাকে কয়েকদিনে আপন করে নিয়েছো, ও একদম তোমার সাথে মিশে গেছে। শুধু একটা কথাই ভাবছি, তুমি চলে গেলে ও ঠিক কী করবে? তুমি যেমন ওকে আপন করে নিয়েছো। এর মধ্যে রুহামা রিশাতের মুখের কথা টেনে নিয়ে বলে ওঠে, কে চলে যাবে বাবাই? তুমি গেলে যাও, আমি মামুনির কাছে থাকব। মামুনিকে ছাড়া আমি থাকতে পারবো না। রিশাদ, রিমলি রুহামার কথা শুনে একদম চুপ হয়ে যায়। রিমলি মুখে হাসি টেনে রুহামাকে জড়িয়ে ধরে বলে, তোমার মামুনি কোথাও যাবে না। তোমার মামুনি তোমার কাছে থাকবে সবসময়। আসো, এখন পড়তে বসবে। ইয়ে, মামুনি সবসময় আমার সাথে থাকবে? শোনো বাবাই, তুমি যেখানে খুশি সেখানে যাও, মামুনি কোথাও যাবে না। রিমলি রুহামাকে নিয়ে রুমে নিয়ে পড়তে বসায়। এদিকে রিশাদ মন খারাপ করে বসে আছে। সামনে আসলে কি হতে চলেছে? রিমলি চলে গেলে রুহামাকে কি বুঝ দিব? বাচ্চা মানুষে কি বুঝতে চাইবে? রিমলি রুহামার মুখের দিকে তাকিয়ে ভাবছে, আহারে, মামরা মেয়েটা আমার কত আপন করে নিয়েছে। ও যখন মামুনি ডাকে তখন কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। যেন এমনটা হলো, আল্লাহ ভালো জানেন, কখনো তো মা হতে পারবো না। নিজের অজান্তে কয়েকদিনের জন্য মায়ের মতো একটা স্বাদ পেয়েও আবার সেই স্বাদটা হারিয়ে ফেলব। মামুনি, তুমি কাঁদছো? না মা, একটু চোখ জ্বলছে। তোমার চোখের পানি দেখে আমার কান্না আসে। আমি চোখের পানি মুছে দিচ্ছি, আর কাঁদবে না। রিমলি মুখে হাসি নিয়ে রুহামাকে জড়িয়ে ধরে বলে, পাগলি মেয়ে আমার। সাফওয়ান রিমলির খোঁজের জন্য রিমনকে রিশাতের বাসায় আবার পাঠালো, কিন্তু রিমন কোনো খোঁজ আনতে পারল না। রিমলি নাকি গতকাল বাড়িতে চলে গেছে। সাফওয়ান শুনে মনে মনে ভাবে, তা তো ভালোই হয়েছে, বাড়িতে গিয়ে ওকে বোঝাবো। কিন্তু রিমনের কাছে রিমলির বিয়ের কথা শুনে থতমত খেয়ে যায়। কি বলছিস? মাথা খারাপ হয়েছে? ঠিকই বলছি আমি। রিমলি যার বাসায় ছিল তার কাছে শুনেছি রিমলি গতকাল বাড়িতে চলে গেছে। পরে তোমার মামাতো ভাই সজীবকে দিয়ে খোঁজ নিলাম, ও বলল ৮ তারিখ নাকি বিয়ে। না, এটা কখনোই হতে দেব না। রিমলিকে আমি বিয়ে করব। কিভাবে করবে? হাতে সময় নেই। আজ ৫ তারিখ, কিভাবে কি করবে? বিয়ে হয়ে গেলে করবে। তাড়াতাড়ি সব গুছিয়ে নে, আজই মামা বাড়িতে যাব। আর রিমলির কোথায় বিয়ে ঠিক হয়েছে সেটা খুঁজে বের করতে হবে। ভাইয়া, তুমি অসুস্থ, আর কয়দিন রেস্ট নিতে হবে। লাগবে না রেস্ট নেওয়া। তাড়াতাড়ি সব গুছিয়ে নে, আর কোথায় বিয়ে ঠিক হয়েছে কুইক বের কর। কি করতে চাইছো তুমি? এত বুঝি কাজ নেই, সময় হলে সব বলবো। এখন যা বলছি তাই কর। ওকে। রিশাদ এখন পুরোপুরি সুস্থ, কিন্তু মনের দিক থেকে কেমন যেন একটা অশান্তি লাগছে। ঘরে একটুও ভালো লাগছে না। রিমলি চলে যাওয়ার পর থেকে একদম ফাঁকা ফাঁকা লাগছে। রিশাদ ব্যাপারটা স্বাভাবিকভাবে নিয়েছে, হয়তো অনেক দিন ছিল, তাই একটু মায়া হয়ে গেছে। তবে নিজেকে বোঝানো গেলেও রুহামাকে বোঝানো কঠিন। রুহামা রিমলিকে না দেখতে পেয়ে খাওয়া দাওয়া সব অফ। শুধু একটা কথাই, আমাকে মামুনির কাছে নিয়ে যাও প্লিজ বাবাই। আমার মামুনির কাছে যাব। মামুনি কোথায় গিয়েছে? মামুনি আমাকে কথা দিয়েছে আমাকে ছেড়ে কোথাও যাবে না, তাও আমার থেকে লুকিয়ে গেল। কাঁদতে কাঁদতে রুহামার অবস্থা খারাপ, চোখ মুখ পুরো লাল হয়ে গিয়েছে। রিশাদ খুব চেষ্টা করছে রুহামাকে বোঝানোর, কিন্তু রুহামা কিছু বুঝতেই চাইছে না। মামুনির কাছে ওকে এখন নিয়ে যেতে হবে। রিশাদ কোনো উপায় না পেয়ে ডাক্তার সুনীলকে ফোন দেয়। দোস্ত, কি করব? রুহামার অবস্থা ভালো না। রিমলি চলে যাওয়ার পর কিছু মুখে তুলতে পারিনি। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যাচ্ছে, আবার উঠে কান্না শুরু করছে। আমি কি করতে পারি বল? তোর প্রয়োজন ছিল তাই রিমলিকে পাশে রেখেছিলি। রুহামা ছোট মানুষ, ও কি বুঝে? ও কয়েকদিনের জন্য মায়ের মতো ভালোবাসা পেয়েছে তো। তোর কি মনে হয় তুই মায়ের অভাব পূরণ করতে পারো? তুই বাবা পারবি বাবার অভাব পূরণ করতে, কিন্তু মায়ের অভাব পূরণ করতে একজন মমতাময়ী নারীর দরকার, যে মমতার রিমলির মধ্যে ছিল। শোন,
আমি মানুষ চিনতে ভুল করি না। তোকে বলেছিলাম রিমলিকে বিয়ে করার জন্য, কিন্তু সে না, কথাও শুনলি না। রিশাদ ডাক্তার সুনীলের কথায় কতক্ষণ চুপ থেকে বলে ওঠে, সেটা আর সম্ভব না। কেন সম্ভব না? রিমলির ৮ তারিখ বিয়ে। কি? তুই এটা আমাকে এখন জানাস? আগে কেন জানালি না? প্লিজ দোস্ত, যা হওয়ার হয়েছে। তুই আমার মেয়ের দিকে তাকিয়ে কিছু একটা কর। আমার মেয়ের জন্য আমি সব করতে পারবো। আমি বুঝতে পারিনি রিমলি চলে যায় ওর অবস্থা এত খারাপ হবে। আচ্ছা, দেখছি কি করা যায়। ডাক্তার শুনে রিশাতের ফোন কেটে দিয়ে রিমলিকে ফোন দেয়, কিন্তু রিমলির ফোন বারবার সুইচ অফ বলছে। ডাক্তার শুনে রিমলিকে ফোনে না পেয়ে খুব চিন্তায় পড়ে যায়। আসলে সামনে কি হতে চলেছে? কিভাবে আটকাবো এই বিয়ে? মেয়েটার মান সম্মান সব জড়িত, বিয়ে ভাঙাও তো সম্ভব না। কতক্ষণ পর রিশাত আবারও ডাক্তার সুনীলকে ফোন দেয়। কিরে দোস্ত, কোনো খবর পেয়েছিস? না, রিমলির ফোন অফ। দেখ দোস্ত, এমন করিস না, আমার মেয়েটার অবস্থা ভালো না। আচ্ছা, রিমলির ঠিকানা আছে তোর কাছে? আমি এক্ষুনি রওনা করব। রিমলির সাথে মেয়েটার দেখা করাতে পারলেই হবে। রিশাদ রোহামার জন্য একসময় কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, প্লিজ সুনীল, রিমলির সাথে একবারের জন্য যোগাযোগের ব্যবস্থা কর। দরকার হয় ওর শ্বশুরবাড়ি রুহামাকে নিয়ে যাব। আমার মনে হয় রুহামাকে রিমলি বোঝালেও ও ঠিক বুঝবে। সুনীল কি বলবে মাথায় কাজ করছে না। এমন একটা সময় মাথায় কিছু আসছে না। আচ্ছা, আমাকে একটু একা ভাবতে দে। ডাক্তার সুনীল অনেকক্ষণ চিন্তা ভাবনা করে রেবাকে ফোন দেয়। রেবা, আমি ডাক্তার সুনীল বলছি। জি স্যার, বলুন। আপনাকে কেমন যেন আপসেট মনে হচ্ছে। আচ্ছা রেবা, রিমলির বাসা তুমি চেনো? জি স্যার। ওকে, তাহলে তুমি ঠিকানা আমাকে একটু টেস্ট করে পাঠাও। ওকে স্যার। ডাক্তার সুনীল রেডি হয়ে রিশাতের বাসায় যায়। দোস্ত, কোনো ব্যবস্থা করতে পেরেছিস? জানি না, তবে চেষ্টা করছি। তুই রেডি হ, রিমলির বাড়িতে যাব। ডাক্তার সুনীল লক্ষ্য করে রুহামার মুখ শুকিয়ে আছে, চোখ মুখ লাল হয়ে গেছে। ডাক্তার সুনীল রুহামাকে কাছে টেনে এনে বলে, মা রুহামা, তুমি 2 দিন ধরে কিছু খাওনি? চাচ্চু, আমি মামুনির কাছে যাব। মামুনি না খাই দিলে আমি খাবো না। তুমি মামুনিকে আমার কাছে এনেছিলে না চাচ্চু? কোথায় আমার মামুনি? আমার মামুনিকে আমার কাছে নিয়ে আসো। সুনীলকে জড়িয়ে ধরে আবারও কান্না শুরু করে রুহামা। মা রুহামা, চলো, আমি তোমাকে তোমার মামুনির কাছে নিয়ে যাব। তার আগে তোমাকে এই খাবারটা খেতে হবে। যদি খাই তাহলে নিয়ে যাবে? হ্যাঁ, প্রমিস। রিমনকে নিয়ে সাফওয়ান ওর মামা বাড়িতে আসে। ওর মামাতো ভাই সজীবকে দিয়ে রোহানের ঠিকানা বের করে সেখানে গিয়ে রোহানের সাথে দেখা করে। দেখা করে সে সাফওয়ান রিমনকে বলে, এবার দেখবি খেলা কি হয়, সেটাই দেখতে থাক। মানে, কি করতে চাইছো তুমি? রিমলির হবু হাজবেন্ডকে যা বলে এসেছি তাতে বিয়েটা কোনোভাবেই হবে না। তবে পুলিশ তো একটু যাচাই বাছাই করবে, করলে করুক, তাতে আমার কিছুই যায় আসে না। আর যা সত্যি সেটাই বলেছি। বিয়েটার সময়ের 1 মিনিট আগে হলেও ভেঙে যাবে। তবে ভাইয়া, এখানে রিমলির মান সম্মানের দিকটা জড়িয়ে আছে। যা করছো সেটা পরে তোমার দিকে অপবাদ আসবে। শোন, পরেরটা পরে ভাবা যাবে, আগে বিয়েটা ভেঙে যাক। রিমলি নিজে অনুরোধ করবে আমাকে ওকে বিয়ে করে ওর সম্মান বাঁচানোর জন্য, কিন্তু তার আগেই তুই ওর সাথে গিয়ে দেখা করে আয়। দেখ ও শেষবারের মতো রাজি হয় কিনা। আচ্ছা, দেখছি। রিমলি নিজের রুমে আনমনে রোহামার কথা ভাবছে। জানি না মেয়েটা কি অবস্থায় আছে, কি করছে মেয়েটা। আচ্ছা, রুহামা কি আমাকে মনে করছে? আচ্ছা, স্যার কি মনে করছে একবারও? মনে হয় না, মনে করার কি আছে। যাই হোক, কাল বিয়ে, এত ভেবে চিনতে লাভ নেই। কদিনের মায়ায় নিজেকে জড়িয়ে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। তবে যাই যাই হোক না কেন, রুহামাকে খুব মিস করছি। ওর জন্য একটু হলেও মা হওয়ার সৌভাগ্য হয়েছিল। এর মধ্যে রিমন এসে রিমলিকে ডাক দেয়। রিমলি রিমনকে দেখে রাগে জিজ্ঞেস করে, তুই এখানে কেন এসেছিস? মতলব কি তোর? রিমলি আপু, ঠান্ডা মাথায় একটা কথা শুনুন। সাফন ভাইয়া আপনার জন্য এখানে এসেছে। প্লিজ বিয়েটা ভেঙে দিয়ে ভাইয়াকে মেনে নেন। তোর মাথা খারাপ? তোদের হাত থেকে বাঁচার জন্য বিয়েটা করছি। অতীতকে বর্তমানে টানতে চাই না। আর তোকে যেন এইবারের আশেপাশে না দেখি। মনে রাখিস, এটা তোর বাপের, নানা দাদা কারো এলাকার না, এটা আমার এলাকা। কোনো ঝামেলা চায় না, চোখের সামনে থেকে দূর হয়ে যা।
রিমন রিমলির কথার ধরন দেখে ভয় পেয়ে যায়, তাই কথা না বাড়িয়ে চলে যায়। রিমন সাফওয়ানকে খেপিয়ে দেওয়ার জন্য বলে গিয়ে, ভাইয়া, রিমলি আপু সে বলেছে তুমি তার বা পায়ের গোড়ালির সমান অতীতকে বর্তমানে টানবি না, কখনো তোমাকে বিয়ে করবে না, দরকার হয় নিজেকে শেষ করে দিবে। রিমনের কথা শুনে সাফওয়ান প্রচুর রেগে যায়। এত সাহস হয়েছে এর, শেষ দেখিয়ে ছাড়ব, আমাকে বিয়ে করার জন্য পা ধরবে। এদিকে রেবার দেওয়ার ঠিকানা নিয়ে ডাক্তার সুনীল রিশাদ আর রোহামাকে নিয়ে রিমলিদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সকাল সকাল রিমলির সৎমা চিৎকার দিয়ে রিমলিকে চরিত্রহীনা বলে গালি দেওয়া শুরু করে। রিমলি ব্যাপারটা বুঝতে পারছে না, আজ এমন একটা দিনে মা কি শুরু করেছে। আপনি এইভাবে মেহমান ভরা মানুষের সামনে আমাকে গালিগালি করছেন কেন? চুপ অপয়া, এতদিন তুই কার বাসায় ছিলি? একটা অবিবাহিত মেয়ে হয়ে একটা বিবাহিত ছেলের বাসায় থাকতে লজ্জা করে না? ধর্মের কল বাতাসে নড়ে, সত্যি কখনো চাপা থাকে না। ছেলেপক্ষ বিয়ে ভেঙে দিয়েছে, কোনোভাবে এ বিয়ে করতে পারবে না। মান সম্মান একদম ধুলোতে মিশিয়ে দিয়েছিস, কিছু রাখলো না, একদম মায়ের মতো হয়েছিস। তোর মা তোকে মানুষ করতে পারেনি। রিমলি ওর মায়ের কথা শোনার সাথে সাথেই ওর সৎ মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। অনেক বলেছেন, আর একটা কথা যেন আপনার মুখ থেকে বের হতে না দেখি। এতক্ষণ আমাকে নিয়ে যত বাজে কথা বলার বলেছেন, কিন্তু আমার মরা মাকে নিয়ে আর একটা কথাও সহ্য করব না। আপনি আমাকে এত কথা বলার কে? আমি যেখানে খুশি সেখানে থাকব, তাতে আপনার কি? কে বলেছে আপনাকে আমার জন্য ছেলে দেখতে? আমি আপনাকে বলেছিলাম আমার জন্য ছেলে দেখুন। খুব মায়ের দায়িত্ব পালন করতে আসেন বিয়ে দিয়ে। শুনুন, আপনি একটা ডাইনি মহিলা। আপনাকে বাবা বিয়ে করেছিল আমাকে দেখাশোনা করার জন্য, কিন্তু আপনি কি করেছেন আমার সাথে মনে আছে? আপনার আমাকে 2 দিনের ভাত দেননি, আমি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিলাম। আমার খালা, তিনি দয়া করে আমাকে তার কাছে আশ্রয় দিয়ে এতদূর নিয়ে এসেছে। যদি কিছু বলতে হয় উনি বলবে, আপনি বলার কেউ না। আর আমি এখন নিজের পায়ে দাঁড়িয়েছি, নিজেরটা নিজে ইনকাম করে খেতে পারবো। আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না। পাপ করে আবার গলা উঁচু করে কথা বলো। দেখো তোর বাবার সম্মান কোথায় গিয়ে ঠেকছে, সবাই ছিছি করছে। শুনুন, আমি জানি আমি কোনো পাপ করিনি, কে কি ভাবলো তাতেও আমার কিছু যায় আসে না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। গ্রামের লোকেরা সবাই ছিছি করছে, কে বিয়ে করবে ওকে? এত বড় জঘন্য কাজ করতে পারে? আল্লাহ মাফ করুন, এই মেয়ের বিয়ে দিতে অনেক ঠেলা আছে, কেউ বিয়ে করবে না। রিমলির বাসায় বড় রকমের একটা জটলা তৈরি হয়েছে। গ্রামের লোকেরা যে যা পারছে মন মতো নিজের মতো আন্দাজ করে বলে যাচ্ছে। সজীব রিমনকে সাথে নিয়ে সাফওয়ান রিমলির বাড়িতে এসে রিমলিকে সরাসরি বিয়ের প্রস্তাব রাখে। রিমলি এবার সরাসরি সাফওয়ানের মুখোমুখি হয়। তুই আমার নামে দুর্নাম ছড়িয়ে দিয়েছিস, বিয়েটা তুই ভেঙেছিস তাই না? তোর মতো নর্দমা এর থেকে বেশি আর কি বা করতে পারবে? শোনো রিমলি, সত্যি আমি তোমাকে ভালোবাসি। হা হা হা, ভালোবাসি বলতে লজ্জা করে না তোর? শোন, আমার মা এত আশা করেও যেখানে আমার সুখের মুখ দেখে যেতে পারিনি, তোর জন্য মাকে হারিয়েছি, তোর জন্য বাবার চাকরি চলে গেছে, আর তোকে কিনা আমি বিয়ে করব? কখনো না। যা আমার মা দেখে যায়নি তা আমারও দরকার নেই। মরে যাব, তাও তোর মতো শয়তানকে কখনো স্থান দেব না। তুই বের হ বাড়ি থেকে, না হলে কিন্তু। সাফন কোনোভাবেই রিমলিকে বোঝাতে পারেনি। রিমলি ওর সামনেই থেকে দ্রুত রুমে এসে দরজা আটকে দেয়। বিছানায় শুয়ে কাঁদতে থাকে। আর কত কি হচ্ছে এগুলো আমার সাথে, আমি আর নিতে পারছি না। কোন পাপের শাস্তি পাচ্ছি আমি? রিমলির বাড়ি একদম নীরবতা বিরাজ করছে, কারো মুখে টুটা শব্দ নেই। রিমলি সেই সকালে রুমে যাওয়ার পর আর বের হয়নি। মাগরিবের আজান হবে হবে এমন সময় একটা গাড়ি রিমলিদের বাড়ির সামনে রাস্তায় থামে। গাড়ি থেকে রুহামা বের হয়ে মামুনি মামুনি বলে চিৎকার দিয়ে রিমলিদের উঠোনে উঠেছে। এদিকে রিমলির সৎমা নীরব দর্শকের মতো চেয়ে আছে। কি বলবে, কাকে বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। তবুও কিছু না বললেও তো হয় না, তাই রুহামার হাত ধরে জিজ্ঞেস করে, এই মেয়ে কাকে যাও? রুহামা একটু ভয় পেয়ে ঢোক গেলে উত্তর দেয়, মামুনির কাছে যাব। কে তোমার মামুনি? ডাক্তার সুনীল পেছন থেকে বলে, রিমলি ওর মামুনি। ওর বিয়ে হয়েছে কোথায়? ওর শ্বশুরবাড়ির ঠিকানা দিন, আমরা ওর সাথে ইমার্জেন্সি দেখা করতে চাই। রিমলির মা একটু মুখ বাঁকা করে বলে,
অপয়া চরিত্রহীনার আবার বিয়ে? বিয়ে হয়নি, ভেঙে গেছে। রিশাদ কথাটা শুনেই মনে হয় যেন মনে আশার আলো খুঁজে পেয়েছে। রুহামা হাত ছাড়িয়ে নিয়ে বলে ওঠে, মামুনি, কোথায় তুমি মামুনি? রিমলি বাইরে সবার কথার আওয়াজ শুনে মনে মনে ভাবে, আবার কি হলো? হঠাৎ কানে আসে রুহামা মামুনি মামুনি বলে চিৎকার করছে। রিমলি আঁতকে উঠল। রুহামা? রুহামা এখানে কিভাবে আসবে? রিমলির সৎমা বলে রিমলি ওই ঘরে আছে, ওইখানে গিয়ে ডাকো, কান ঝালাফালা করে দিলা। রুহামা দৌড়ে রিমলির দরজায় গিয়ে মামুনি বলে ডাক দেয়। রিমলি দ্রুত দরজা খুললে রুহামা রিমলিকে জড়িয়ে ধরে। মামুনি, তুমি আমাকে ছেড়ে কেন এসেছ? আমি কি অন্যায় করেছি? আমাকে একটু বলেও আসলে না? লুকিয়ে আমাকে ফাঁকি দিয়ে চলে আসলে? আমার কথা কি তোমার একটি বাড়ির জন্য মনে হয়নি? তুমি এত পাষাণ মামুনি। আমার কোনো উপায় ছিল না মা। এই যে দেখো, আমি কোথাও জানি, আমি তোমার মামুনি, তোমারই আছি। এবার ডাক্তার সুনীল রিমলির কাছে গিয়ে বিনয়ের সাথে বলে, রিমলি, এতদিন আমি তোমাকে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে কাজ দিয়েছি, তবে আজকে জোর করে নয়, তোমার কাছেই জানতে চাচ্ছি, তুমি কি রুহামার মা হবে? এই এতিম মা মরা মেয়েটাকে মায়ের আদর দিবে, নিজের সন্তানের মতো মানুষ করবে? রিমলি কতক্ষণ চুপ থেকে বলে, স্যার, সেটা কিভাবে সম্ভব? আর আমি টাকার বিনিময়ে এসব কাজ করতে পারবো না। ডাক্তার সুনীল একটু হেসে বলে, রিশাদকে বিয়ে করবে? রিমলি একটু লজ্জামাখা মুখ নিয়ে মাথা নিচু করে রুহামার হাত ধরে বলে, স্যার, ও যে আমার বাবা আছে, আপনি তার সাথে আলোচনা করেন। আমি রুহামাকে নিয়ে ভেতরে যাই। রিমলি রুহামাকে নিয়ে ভেতরে যাবে, তখন রিশাদ পেছন থেকে রিমলিকে ডাক দিল, রিমলি, একটা কথা ছিল। জি স্যার। আসলে তুমি আসার পর থেকে রুহামা কিছুই খায়নি, পারলে ওকে কিছু খাইয়ে দিব। আচ্ছা স্যার। ওই দিন রাতেই রিমলির সাথে রিশাদের বিয়ে হয়। রিমলি, তোমার সাথে আমার বিয়েটা অস্বাভাবিকভাবে হলো, তাই না? আমি কখনো ভাবতে পারিনি এমনটা হবে। স্যার, এখানে সবচেয়ে বড় ভূমিকা আমার প্রাক্তনের। সারা জীবন কাঁদিয়ে শেষ সময় একটা ভালো কাজ করেছে, আমার বিয়েটা ভেঙে। দোয়া করি ও শান্তিতে থাকো, এটাই কপাল। শেষ বয়সে একটা লাভ স্টোরি হয়ে গেল। মানে, এই যে রুহামা মামুনিকে মা হিসেবে পায়, আমি নার্সকে বউ হিসেবে পেলাম। রিমলি চোখ বন্ধ করে বলে, আমিও মা না হয়ে মেয়ে পেলাম, এতেই খুশি। রিশাদ বিয়ের কয়েকদিন পরে রুহামাকে আর রিমলিকে রেখে আমেরিকা চলে যায়। বছরখানেক পরে রিশাদ আমেরিকা থেকে দেশে এসেই বিজনেস শুরু করে। রিমলি নিজের মেয়ের মতোই রুহামাকে নিজের কাছে আগলে রাখে। রিশাদ ও রিমলিকে অনেক ভালোবাসে। কেউ কখনো বুঝতে পারবে না রুহামার মা ভিন্ন। আসসালামু আলাইকুম। গল্পটা শেষ করে দিলাম। জানি না কেমন হয়েছে, আপনাদের মতামত আশা করছি। ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, বানানগুলো একটু বুঝে পড়ে নেবেন। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।